আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ডক্টর মুন্না স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। তোমাদের সাথে সম্ভবত আমার আগে ক্লাস হয় নাই। এটাই ১ম ক্লাস। আর আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বজ্র নিষ্কাশন। তাহলে আমরা ক্লাসের শুরু করব। তার আগে তুমি আমাকে বলো যে তুমি আমাকে সঠিকভাবে দেখতে পারতেছো কিনা? অথবা আমার কথা তুমি শুনতে পারতেছো কিনা? জাস্ট ক্লিয়ার লিখে আমাকে একটু জানায় দাও। আচ্ছা, এখানে সবাই বলতেছে অল ক্লিয়ার। প্রথম অল ক্লিয়ার লিখছে হচ্ছে শুভজিৎ লস্কর। ঠিক আছে। বুশরা উনিও বলেছেন যে অল ক্লিয়ার। তারপরে সঞ্জিদা ইসলাম অল ক্লিয়ার। সবাই অল ক্লিয়ার। ঠিক আছে। তাহলে আমার কাছে মনে হয় যে সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, ক্যামেরাটাই প্রবলেম করছে কেন? একটু উপরে আসেন। আচ্ছা, মনে হয় ক্যামেরাতে মধ্যে একটু ঝামেলা করতেছে। তোমরা অনেকে বলতেছে ভাই ক্লিয়ার না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। ক্যামেরার আচ্ছা, আমার মনে হয় যে এবার তোমরা একদম আমাকে ক্লিয়ারলি দেখতে পারতেছো। অনেকে আমাকে ক্লিয়ার দেখতে পারতেছ না দেখে আবার লিখতেছে ভাই ক্লিয়ার না। ঠিক আছে, এখন কি সুন্দরভাবে তোমরা দেখতে পারতেছো? আমাকে জানাও, তাহলে আমরা ক্লাসে শুরু করব। আচ্ছা, একদম ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। তাহলে সবাইকে ধন্যবাদ যে সকাল সকাল ক্লাসে চলে আসছে। প্রায় 500 মতো ভিউ আছে অলরেডি। তো সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা সকলের যে কম্বলের নিচ থেকে যে অপটিমাম টেম্পারেচার সেখান থেকে বের হয়ে এসে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে এসেছো। সবাইকে ওই জন্য শুভেচ্ছা জানানো হলো। তাহলে আমরা ক্লাস শুরু করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে বজ্র নিষ্কাশন। প্রথমে যে কোনো একটা অধ্যায় আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে যে এই অধ্যায়টা আমাদের মানব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। মানব জীবন বলতে আমি আসলে বোঝাচ্ছি যে আমাদের যে ভর্তি পরীক্ষা, তোমাদের জীবন এখন এই ভর্তি পরীক্ষা নিয়ে, তাই মানব জীবন বলতে আমরা আসলে এটাই বোঝাচ্ছি। তাহলে তোমাদের জীবনে এই অধ্যায়টার গুরুত্ব কতটুকু এটা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে হচ্ছে এই অধ্যায়টি খুবই ছোট, কিন্তু প্রতি বছর এখান থেকে একটা করে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। তার মানে যেহেতু একটা করে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, তার মানে অধ্যায় অনুযায়ী একটা পরীক্ষা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবেই এটা মিন করে। তো সেক্ষেত্রে অধ্যায়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস দেখবা যে এটা আমি অনেক বছর ধরে ক্লাস নিচ্ছি, কিন্তু তুমি ধরো এই ক্লাসের ক্ষেত্রে যেটা দেখি যে হচ্ছে তুমি দেখবা ক্লাস লেকচারের মধ্যেই কিন্তু সবকিছু তুমি দেখবা যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো এই জন্য তুমি যদি ক্লাসে আমি যে জিনিসগুলো তোমাকে দেখাই দেবো, সেই জিনিসগুলো তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে কিন্তু সহজেই তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা আশা করি। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই তাহলে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য উপায় কি?
প্রথমে তোমরা যেটা করো যে নিজেকে ফেমাস করার জন্য অনেকে অহেতুক কিছু কমেন্ট করো, এগুলো কমেন্ট না করে তুমি যদি ফুল স্ক্রিন করে সবকিছু দেখার জন্যই করো, তাহলে কিন্তু আর বইটা সাথে নিবা। অনেকে বলে যে ভাই জুম করলে, তুমি ধরো জুম আমি অবশ্যই করব, কিন্তু যতই জুম করি না কেন তারপরেও তুমি যদি তোমার সামনে একটা বই থাকে তোমার কিন্তু পড়াটা অনেক ইজি হয়। বই, একটা কলম, খাতা, আর আমার সামনে তুমি যদি ফুল স্ক্রিন করে রাখো, হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে অবশ্যই জানাবা। আর যদি প্রবলেম না হয় তাহলে আর দরকার নেই, তুমি সুন্দরভাবে ক্লাস করতে থাকো। আশা করি আমাদের ক্লাস ভালোই লাগবে। আমরা কিছু কথাবার্তা, গল্প গুজব করব, কিছু পড়াশোনা করব। দেখবা যে পড়াশোনার মধ্যে দিয়ে যে কথাবার্তাগুলো চলে আসবে পড়াশোনা রিলেটেড, দেখবা সেই কথা দিয়ে আশা করি তুমি সকল ইনফরমেশন গুলো, সকল তথ্যগুলো সহজেই ইনশাল্লাহ মনে রাখতে পারবা। তাহলে চলো আমরা ক্লাসে শুরু করি। পরবর্তীতে আচ্ছা, প্রথমে আমি কিছু কথা বলি যে রেচনতন্ত্র। এখানে তোমাকে রেচনতন্ত্র নিয়ে কিছু কথা আমি বলি। সেটা হচ্ছে যে এই বজ্র নিষ্কাশন যে টপিকসটা আছে বা অধ্যায়টা আছে, এই অধ্যায়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে, অধ্যায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে রেচন, বা যে প্রক্রিয়াটা দায়ী আমরা বলি তাকে বলি হচ্ছে রেচন। রেচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি হয়, নিষ্কাশিত করে হয়, বের করে দেওয়া হয়। এই প্রক্রিয়ার সাথে জড়িত আছে প্রধানত 4টি অঙ্গ। উপর থেকে বললে আমি বলতে পারবো যে বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, একটা হচ্ছে মূত্রনালী। বাট তোমাকে যদি প্রশ্ন করা হয় রেচনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি, তুমি অ্যান্সার কি করবা? বৃক্ক হচ্ছে রেচনতন্ত্রের প্রধান অঙ্গ। এই রেচনতন্ত্রের মাধ্যমে আমাদের দেহে যত নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ আছে তার 80% নিষ্কাশিত হয়, বাকি 20% নিষ্কাশিত হয় অন্যান্য অংশের মাধ্যমে, যেমন ঘাম, লা, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে এই যে থুথু বলি বা আমরা যেটা বলি লালা, এই যে এর মাধ্যমে হচ্ছে আমাদের 20% দেহ থেকে নিষ্কাশিত হয়, 80% রেচনতন্ত্রের মাধ্যমে। এবার চলো আমরা বৃক্ক নিয়ে কিছু কথা বলবো। এটা হচ্ছে আমাদের একটা মানুষের সম্পূর্ণ রেচনতন্ত্রের একটা ছবি। আচ্ছা, রেচনতন্ত্রের এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা বলছি প্রধান অংশ কয়টা ভেবে বলছি, 4টা অংশ। প্রথমে দেখো 1 নম্বরে এটা আছে, 1 নম্বর আমরা বলছিলাম উপর দিকে যেটা থাকে তার নাম হচ্ছে বৃক্ক, তারপরে যেটা থাকবে তার নাম হচ্ছে 2 নম্বর ইউরেটার, 3 নম্বর হচ্ছে তোমার আমরা বলছিলাম মূত্রথলি, আর 4 নম্বর হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। তাহলে আমরা বললাম যে একটা রেচনতন্ত্রের 4টি অংশ আছে, উপর থেকে বললে বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, একটা হচ্ছে মূত্রনালী। আচ্ছা, এবার চলো বৃক্ক নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলি। দেখো আমাদের বৃক্ক মানব দেহে কয় জোড়া থাকে? 1 জোড়া বা 2টা থাকে। আচ্ছা, এই যে 1 জোড়া বা 2টা আছে, এই 2টার মধ্যে 1 জোড়া বা 2টার মধ্যে দেখবে একটা উপরে থাকে, একটা নিচে থাকে। প্রশ্ন হচ্ছে কোনটা উপরে থাকে, কোনটা নিচে থাকে? আমরা জানি বামটা উপরে থাকে। এটা আমাদের যদি ভুলে যাই তাহলে কিভাবে মনে রাখবো? তাহলে চলো আমরা পরবর্তীতে এই মনে রাখার বিষয়গুলো কথা বলি। তার আগে বৃক্কটা তুমি এখান থেকে একটু দেখে যাও। দেখো বৃক্ক, এই যে অংশটা, এটা দেখতে অনেকটা সিমের বীজের মতো বা সিম বীজের মতো। এর উপরের দিকে টুপির মতো একটা গ্রন্থি আছে, নাম হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই ছবিটা তোমাকে আমি আবার দেখাবো। তাহলে চলো আমরা কিভাবে মনে রাখবো। তাহলে আমি তোমাকে কি বললাম ভাইয়া? আমি তোমাকে বললাম যে বৃক্ক দেখতে সিম বীজের মতো, এর বাইরের দিকটা আমরা বলি উত্তল, ভেতরের দিকটা বলি অবতল। আবার বৃক্ক ডান এবং বামের মধ্যে কোনটা উপরে থাকে, কোনটা নিচে থাকে, যদি তুমি পরীক্ষার সময় ভুলে যাও এভাবে মনে রাখবা। খেয়াল করে দেখো, আমরা মনে রাখবো ডাতে ডান আর ডাতে ডাউন। তাহলে ডানটা কি হবে ভাইয়া? ডানটা হবে নিচে। প্রশ্ন হচ্ছে, অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে কোন অঙ্গ থাকার কারণে ডান বৃক্কটা নিচে হয়। আমরা মনে রাখবো যকৃত অঙ্গ বা যকৃত থাকার কারণে কিন্তু ডান বৃক্কটা নিচে হয়। এবার আমরা যদি ভুলে যাই, আচ্ছা বৃক্কের কোনটা উত্তল এবং কোনটা অবতল, আচ্ছা, অথবা ধরো কেউ যদি বৃক্ককে দেহ থেকে বের করে নিয়ে আসে, এখন বৃক্ককে দেহ থেকে কি বের করে নিয়ে আসা সম্ভব? সম্ভব। তুমি দেখবা যে আমাদের জলিল সাহেব নামে কাউকে তোমরা চিনো? অনন্ত জলিল। এই উনার একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি প্রয়োজনে দেহ থেকে বিভিন্ন অঙ্গাণু বের করে নিয়ে আসতে পারে। আমরা কিন্তু একটা মুভিতে দেখছি কিন্তু যে উনি একটা অঙ্গ দেহ থেকে বের করে নিয়ে আসছে। এরকম কোন মুভির প্রয়োজনে উনি যদি একটা বৃক্ক বের করে আনে শরীর থেকে এবং এটাকে যদি কাটে, তাহলে উনি 2টা অঞ্চল দেখতে পারবে। নতুন বইতে বলা হয়েছে 3টা অঞ্চল দেখতে পারবে। আমরা কি কি বলবো? বাইরেরটাকে বলবো কর্টেক্স, ভেতরটাকে বলে মেডুলা, তার ভিতরে থাকে হচ্ছে পেলভিস। তাহলে আমরা বুঝলাম 3টা অঞ্চল আছে, কর্টেক্স, মেডুলা, পেলভিস। তাহলে বাইরে কি থাকে? কর্টেক্স। তাহলে দেখো তুমি 2টা কথা, বাইরের 2টা কথা তুমি যদি ভুলে যাও তাহলে তুমি কিভাবে মনে রাখতে পারো? এই যে দেখো
তুমি যদি পরীক্ষার হলে গিয়ে ভুলেও যাও কোনো সমস্যা নাই, তুমি বাউক কথা দিয়ে মনে রাখতে পারো। এই বাউক দিয়ে আমরা মনে রাখবো বাইরে কি কি আছে, তাহলে তুমি ভিতরে কি আছে তুমি সহজে বুঝতে পারবা। খেয়াল করে দেখো, বাতে হচ্ছে বাইরে, রুশুতে হচ্ছে উত্তল, তাহলে বাইরে উত্তল হলে ভেতরে কি অবতল। এবার খেয়াল করে দেখো, বাতে হচ্ছে বাইরে, কতে হচ্ছে কর্টেক্স, তাহলে বাইরে কর্টেক্স হলে ভিতরে কি হবে মেডুলা, তার ভিতরে থেকে পেলভিস। সহজ না? এবার দেখো, তুমি বলছো বাইরের তলকে আমরা বলবো উত্তল, ভেতরের তলকে আমরা বলবো অবতল। এখন এই অবতল অংশে একটা ভাঁজ আছে, ভাঁজের নাম কি? ভাঁজের নাম হলো হাইলাস বা হাইলাম, রাইট। এবার দেখো, বৃক্কের অনেকেই তোমরা আছো যারা বৃক্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে ব্যাপক প্রবলেম হয়, ভাইয়া দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের মনে থাকে না। তোমার এটা মনে রাখার কোনো দরকার নাই, তুমি পরীক্ষার হলে গিয়ে জাস্ট তুমি হচ্ছে প্রশ্ন দেখবে অ্যান্সার করবা, প্রশ্ন দেখবে অ্যান্সার করবা। কিরকম দেখো, তুমি প্রশ্নের মধ্যে পাবা বৃক্কের দৈর্ঘ্য কত, তাহলে তুমি দেখবা দতে দৈর্ঘ্য, দতে 10, তাহলে দৈর্ঘ্য 10। তুমি দেখবা বৃক্কের প্রস্থ কত, পতে প্রস্থ, পতে 5, তাহলে প্রস্থ কত হবে 5। তুমি দেখবা বৃক্কের স্থূলতা কত, স্থূলতা লাস্টে ত থাকে, ততে কি হবে ভাইয়া 3। তাহলে তুমি দেখো খুব সহজে তুমি অ্যান্সার করতে পারতেছো। তুমি প্রশ্ন দেখবা লেখা আছে দৈর্ঘ্য 10, প্রস্থ 5, স্থূলতা কত হবে ভাইয়া 3। তাহলে তুমি দেখো এটা কিন্তু তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা তুমি বুঝলা। তাহলে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে কোনো সমস্যা রইলো না। এখন রইলো ওজন নিয়ে। ওজনের ক্ষেত্রে আমি মনে করি যে একটা, তুমি যদি এইভাবে একটা সংখ্যা লিখে রাখো 13, 15 আর হলো 17, এটা তুমি যদি লিখে রাখো তাহলে তুমি সহজে মনে রাখতে পারবা। অর্থাৎ মেয়েদের একটু কম থাকে 130 থেকে 150 গ্রাম, আর ছেলেদের কত থাকে 150 থেকে 170 গ্রাম। তাহলে তুমি এটা শূন্য বসায় দিলা, শেষ, এত গ্রাম। তাহলে ওজন তোমার ক্লিয়ার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমার কোনো সমস্যা নেই, বাইরে থেকে দেখতে কেমন ভিতর থেকে দেখতে কেমন এটা নিয়ে তোমার কোনো প্রবলেম রইলো না। বৃক্কের আবরণের নাম কি আমরা জানি ক্যাপসুল, রেনাল ক্যাপসুল বলে যেটাকে। আচ্ছা, তাহলে আবরণগুলো যদি আমি একটু ওভারভিউ বলি তাহলে বলবো হচ্ছে তোমার, আমরা যকৃত আবরণ বলি গ্লিসন্স ক্যাপসুল, যদি বলি হৃৎপিণ্ডের আবরণ তাহলে আমরা বলি পেরিকার্ডিয়াম, যদি বলি মস্তিষ্কের আবরণ আমরা বলি মেনিনজেস। ঠিক আছে, এই আবরণগুলো তুমি কিন্তু জানতে হবে। আবার অস্থির আবরণকে আমরা বলি পেরিওস্টিয়াম, তারপরে তরুণ অস্থির আবরণকে আমরা বলি পেরিকর্ডিয়াম। আবরণগুলো আমরা একটু জেনে নিলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের কমপ্লিট। আমাদের কিন্তু তোমার ওজন নিয়ে আমাদের কোনো প্রবলেম আর রইলো না। এবার আমরা একটু পরবর্তী অঙ্গের দিকে, অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর দিকে আমরা একটু ধাবিত হব। আমরা বললাম যে রেচনতন্ত্র প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত। আমরা যদি একটু ছবিটা একটু আবার ব্যাক করে দেখে আসি, আমরা বলবো যে রেচনতন্ত্র প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত। এই 4টি অংশের মধ্যে প্রধান অঙ্গের নাম হলো বৃক্ক, যার সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারছি, সম্পূর্ণ না, আমাদের আলোচনা আরো রয়েছে। অন্যান্য অংশের মধ্যে রয়েছে দেখো এই যে ইউরেটার, 2 নম্বর অংশের নাম ইউরেটার, 3 নম্বর নাম হলো মূত্রথলি, আর 4 নম্বর অংশের নাম হলো মূত্রনালী বা ইউরেথ্রা। তাহলে আমরা বাকি 3টা অংশ সম্পর্কে ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে সেটা এবং আমরা কিভাবে মনে রাখবো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমাদের দ্বিতীয় যে অঙ্গটা রইলো সেটার নাম হলো ইউরেটার। তাহলে দ্বিতীয় অঙ্গের নাম হলো, আমরা বুঝলাম যে ইউরেটার। দেখো, ইউরেটার থেকে এই পর্যন্ত ভর্তি পরীক্ষায় একটাই প্রশ্ন আসছে, বিগত বছরের প্রশ্ন তুমি যদি ঘাটো অনেক পিছনের দিকে দেখবা, একটা প্রশ্ন আসছিল ইউরেটার থেকে যে গোবিনীর দৈর্ঘ্য কত, গোবিনীর দৈর্ঘ্য কত। তোমরা বলতে পারো ভাই গোবিনী কি জিনিস, ইউরেটারের আরেক নাম হচ্ছে গোবিনী। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল ইউরেটারের দৈর্ঘ্য কত না, প্রশ্ন আসছিল হচ্ছে গোবিনীর দৈর্ঘ্য কত। তুমি মনে রাখবা গোবিনী বা ইউরেটার যাই বলো না কেন তার দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। তুমি আরো মনে রাখো 25 সেন্টিমিটারের আর কি কি অঙ্গ তোমার দেহে আছে। তুমি এটা একটু দেখো খেয়াল করে, 25 সেন্টিমিটারের যে অঙ্গগুলো আছে সেগুলো তুমি চাইলে একটা কথা দিয়ে মনে রাখতে পারো। তুমি লিখলা যে তুমি পাকস্থলীকে, আচ্ছা তুমি পাকস্থলীকে, ঠিক আছে আমি একটু অ্যানোট করে নেই তাহলে লিখতে সুবিধা হবে। দেখো, তাহলে তুমি পাকস্থলীকে, এই লাইনটা আমি একটু নিচে কেটে লিখি, ওকে খেয়াল করে দেখো। তাহলে আমরা লিখলাম তুমি পাকস্থলীকে, পাকস্থলীকে অন্ন দাও, অন্ন দাও, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি তুমি পাকস্থলীকে অন্ন দাও। এবার খেয়াল করে দেখো এটা কি হবে, তুমি মানে কি ইউ মানে কি ইউরেটার, ইউরেটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার 25 সেন্টিমিটার। পাকস্থলীতে পাকস্থলী নিজেই, অন্নতে হবে অন্ননালী, ডতে হবে হচ্ছে ডিউডেনাম। তাহলে 25 সেন্টিমিটারের যে অঙ্গগুলো আমাদের রয়েছে এটা আমরা একটা কথা দিয়ে মনে রাখতে পারি, তুমি পাকস্থলীকে অন্ন দাও, এটা দিয়ে তুমি সহজে মনে রাখতে পারো, তুমি পাকস্থলীতে অন্ন দাও।
কথা দিয়ে তোমার কিন্তু অনেক প্রশ্ন শেষ। এবার দেখো তাহলে ইউরেটার বা গভীর থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ইউরেটার বা গভীর দৈর্ঘ্য কত, সেই সাথে আমরা অন্যান্য দৈর্ঘ্যগুলো মনে রাখলাম। এবার দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশ কি? মূত্রথলি। এই মূত্রথলি থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন আসতে পারে ভাইয়া? একটা হলো এর ধারণ ক্ষমতা কত, আর একটা হলো এর ইচ্ছা ক্ষমতা কত। ইচ্ছা ক্ষমতা কত? আমাদের অপশন হচ্ছে পরীক্ষায় দুইটা থাকবে, 280 থেকে 320 ml, আর একটা হচ্ছে 700 থেকে 750 ml। এই যে যে দুইটা অপশন তোমার পরীক্ষা হলে থাকবে, এটা দিয়ে তুমি কিভাবে বিভ্রান্ত হবা? তুমি পরীক্ষা হলে তোমার ঠিকই মনে থাকবে একটা অপশন ছিল 280 থেকে 320, আর একটা থাকবে 700 থেকে 750। কিন্তু তোমার প্রবলেম হবে কোথায় গিয়ে জানো? তুমি ওখানে গিয়ে মনে হবে আচ্ছা কোনটা যেন 280 থেকে 320 ছিল, কোনটা যেন 700 থেকে 750 ছিল। তখন তুমি নিজে নিজে অনেক কিছু চিন্তা করবে। আচ্ছা আমরা জানি মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়, তাহলে মানুষের ইচ্ছা শক্তিটাই তো বেশি থাকবে, তাই না? তাহলে তুমি পরীক্ষা হলে দাগাই দিয়ে আসলা যে তোমার ইচ্ছা শক্তি কত হবে, 700 থেকে 750 ml, আর ধারণ ক্ষমতা কত, 280 থেকে 320 ml। এবার তুমি একটু কমন সেন্স খাটায় একটু ভাবো। ধরো তোমার ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে ধারণ ক্ষমতা হলো 280 থেকে 320 ml, অথচ তোমার মূত্রত্যাগের ইচ্ছা হয় কত হলে 700 থেকে 750 ml। তাহলে কি হবে? 700 থেকে 750 না আসা পর্যন্ত তোমার মূত্রত্যাগের ইচ্ছাই হয় না, অথচ তোমার ধারণ ক্ষমতা 280 থেকে 320 ml। তাহলে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে না? তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে ধারণ ক্ষমতাটা বেশি, অর্থাৎ আমাদের ধারণ ক্ষমতা হলো 700 থেকে 750 ml, ইচ্ছা ক্ষমতাটা একটু কম, 280 থেকে 320 ml। অর্থাৎ 280 থেকে 320 ml হলে আমাদের মূত্র ত্যাগ করার ইচ্ছা থাকে, কিন্তু আমাদের ব্লাডার ধারণ করতে পারে 700 থেকে 750 ml। এই দুইটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে মূত্রথলি কোন ধরনের পেশি দিয়ে গঠিত? অনৈচ্ছিক পেশি, নাম হলো ডেট্টুসর পেশি। তাহলে এই ডেট্টুসর পেশি থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসতে পারে। দেখো একটা হলো প্রশ্ন করতে পারে যে কোন ধরনের পেশি, তুমি বললে অনৈচ্ছিক পেশি। প্রশ্ন আসতে পারে কোন পেশি, অ্যান্সার দিলে ডেট্টুসর পেশি। তাহলে মূত্রথলি থেকে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো অলরেডি সলভড। ঠিক আছে, এবার আসো তারপরে মূত্রনালী। এই মূত্রনালী থেকে প্রশ্ন আসতে পারে এর দৈর্ঘ্য নিয়ে। আমরা জানি পুরুষে মূত্রনালীর দৈর্ঘ্য কত আর স্ত্রীতে মূত্রনালীর দৈর্ঘ্য কত, এটা আমরাও জানি। আমরা জানি হচ্ছে পুরুষে 18 থেকে 19, তুমি দেখবা মানব জীবনের ধারাবাহিকতা লেখা আছে 18 থেকে 20, মানে 20 লেখা আছে। আবার দেখো স্ত্রীতে লেখা আমরা জানি 3.5 থেকে 4 সেন্টিমিটার। তাহলে এটা গেল। তুমি একটা কথা মনে রাখো, এটা আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা বা কথা, সেটা হলো আগে আমরা জানি যে আমাদের কিন্তু এখন তো হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে, একসময় আমাদের অফলাইনে ক্লাস হইতো। এই অফলাইনে ক্লাস হওয়ার সময় আমি একবার তোমার হচ্ছে বরিশাল ব্রাঞ্চ থেকে ক্লাস নিয়ে আসতেছি। তো ক্লাস নিয়ে আসার সময় আসার পথে তোমার হচ্ছে মনে করো যে একটা নৌযান, আমরা জানি ফেরি পার হইতে হয়। দক্ষিণবঙ্গে যারা বাসা আছে তারা জানো যে ফেরি পার হয়ে দক্ষিণবঙ্গ থেকে আসতে হয়। এই ফেরির মধ্যে যখন বাস দাঁড়ায় আছে ওই অবস্থায় আমি রেস্ট রুমে যাব। রেস্ট রুম বলতে তোমরা হয়তো কি ভাবতেছো জানি না, কিন্তু বাংলাদেশে আমরা যেটাকে টয়লেট বলি, এটাকে তুমি যদি ইন্ডিয়া বা আমাদের সাবকন্ট্রি উন্নত উন্নত দেশে যাও তার দেখবা ওরা বলে হচ্ছে ওয়াশরুম। আর তুমি যদি আমেরিকার দিকে যাও ওরা বলে রেস্ট রুম। তার মানে তুমি আমেরিকায় যাই টয়লেট খুঁজতে নাও পাইতে পারো, গিয়ে দেখবা যে ওইখানে সব হচ্ছে রেস্ট রুম। ঠিক আছে, তাহলে এরকম কিছু দুইটা রেস্ট রুম আছে। আমরা জানি যে ফেরিতে যারা উঠছো তারা জানো যে ফেরির মধ্যে রেস্ট রুম গুলো ছেলে এবং মেয়েদের মধ্যে আলাদা রেস্ট রুম থাকে। তো এরকম একটা রেস্ট রুমের মধ্যে ধরো এরকম একটা রেস্ট রুম আছে, এখানে পুরুষের এবং হচ্ছে স্ত্রীর, এরকম একটা রেস্ট রুমের মধ্যে লাইনে দাঁড়াইতে হয়। আমি লাইনে দাঁড়ানো আছি, পুরুষের লাইনের মধ্যে সামনের দিকে এক কাপল দাঁড়ানো। কাপল মানে তোমরা যে ভাবতে চাইছিল তা না, কাপল মানে হচ্ছে এক চাচা এবং এক চাচি দাঁড়ানো। ওনারা রেস্ট রুমে যাবে। এখন রেস্ট রুমে গেল, যাওয়ার পরে বের হয়ে আসছে। চাচি আগে বের হয়ে চলে আসছে, চাচা আর বের হইতেছে না। চাচা পরে বের হয়েছে, বাইরে থেকে সবাই কি দরজা নক করতেছে। এরপরে চাচা বের হয়েছে, বের হওয়ার পরে সবাই দেখি সমানে বকতেছে, ধুর মিয়া এটা কোনো কাজ করলেন আপনি, এত সময় নিলেন, মহিলা মানুষ যায় বের হয়ে আসতেছে, আপনি বের হইতে পারতেছেন না। কিন্তু সবাই চাচার বিপক্ষে থাকলেও আমি কিন্তু চাচার পক্ষে ছিলাম। কেন জানো? কারণ আমি ফিজিক্সও পারি, আমি বায়োলজিও পারি। বায়োলজি আমাকে শিখাইছে এইটার যে দূরত্ব, এটার তুলনায় এটা প্রায় 5 গুণ বেশি দূরত্ব, 5 গুণ বেশি দূরত্ব। আর ফিজিক্স আমাকে শিখাইছে দূরত্ব যেখানে বেশি, অতিক্রম করতে বেশি সময় লাগবে। তাহলে আমি চাচাকে এখানে কোনো ভুল আছে বা দোষ আছে নাই কিন্তু। তাহলে তুমি ব্যাপারটা একদম ক্লিয়ার, তোমারও মনে থাকবে যে স্ত্রী দেহে যে মূত্রনালী তার দৈর্ঘ্যের তুলনায় পুরুষ দেহে যে মূত্রনালী তার গুরুত্ব প্রায় 5 গুণ বেশি।
এটা তোমার মনে থাকবে, এটা ভুলার কোনো অপশন নাই। ভাইয়া বলছিল প্রায় 5 গুণ দূরত্ব অতিক্রম করতেও বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে তুমি মূত্রনালীর দৈর্ঘ্য নিয়ে তোমার আর কোনো প্রবলেম হওয়ার কথা না। 3.5 থেকে 4, আর এটা হচ্ছে 18 থেকে 20 মনে রাখো, কারণ তুমি মানব জীবনের ধারাবাহিকতার মধ্যে যাই দেখবা ওখানে লেখা আছে 20 সেন্টিমিটার। তোমার কাছে মনে হতে পারে আমি কোনটা অপশন দিব, আসলে 18 থেকে 20 সেন্টিমিটার হবে আসল যে রেঞ্জটা, ঠিক আছে ভাই? তাহলে আমাদের অন্যান্য অঙ্গ থেকে যে পড়াশোনা সেটা কিন্তু আমাদের কিন্তু ক্লিয়ার বা সমাপ্ত হয়ে গেছে। এবার আসো আমরা তাহলে আমরা এরপরে কি টপিকস পড়বো আমরা একটু দেখে আসি, তোমাকে দেখাই। দেখো এর পরের যে টপিকস আছে এটা হচ্ছে বৃক্কের গঠন ও কাজ। বৃক্কের গঠন ও কাজ, তুমি দেখো বৃক্কের গঠন ও কাজ নিয়ে পরে আছে, আমি তোমাকে দেখাই। এই বৃক্কের গঠন ও কাজের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, তোমার বেশিরভাগ পড়াশোনা হয়ে গেছে না? তুমি দেখো বৃক্ক দেখতে সিম বেজের মতো, তুমি অলরেডি জানো বৃক্কের দৈর্ঘ্য কত তুমি জানো, প্রস্থ কত তুমি জানো, স্থূলতা কত জানো, ওজন জানো, বাইরের দিকটা কেমন তাও জানো, উত্তল ভেতর দিকটা কেমন, এর ভিতরে ভাষা কি বলে হাইলাম। ভাইয়া তোমার এখানকার পড়া 100% শেষ, তোমার পড়া শেষ এইখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাব বৃক্কের অন্তর্গঠনের মধ্যে, দেখি আমরা কোনো পড়া বাকি আছে কিনা। ওকে, ঠিক আছে, আমি তোমাদের দেখাই দিলাম যেগুলো তোমার হচ্ছে অন্তর্গঠনের মধ্যে পড়া বাকি আছে কিনা, এটা তোমাকে একটু দেখাই দিচ্ছি ভাই। দেখো এই পড়াগুলো আমাদের অলরেডি কমপ্লিট। এবার দেখো বৃক্কের অন্তর্গঠনের কথাবার্তা তোমার বাকি আছে কিনা এটা একটু আমরা দেখে আসি তোমাকে, কারণ তোমার তো মনে আসতে পারে যে ভাইয়া যা পড়াইছে এগুলো কি বইতে আছে কিনা, ঠিক আছে? এই দেখো এবার দেখো বৃক্কের অন্তর্গঠনের মধ্যে কথা কি বলছিলাম আমরা ভাইয়া, 3টি সুস্পষ্ট অঞ্চল রয়েছে। বাইরের অঞ্চলকে আমরা বলবো কর্টেক্স, ভেতরের অঞ্চলের নাম মেডুলা, তার ভিতরে থাকে পেলভিস। বর্ণটা দেখবে একটা সাদাটে বর্ণ, একটা হালকা লাল এবং আরেকটা হচ্ছে গাঢ় বর্ণ। তাহলে এই 3টা বর্ণ দেখলা তোমার পড়া শেষ এখান থেকে। আমরা জানি বৃক্কের মেডুলা অংশের মধ্যে কিছু পিরামিড থাকে, নাম কি মিশরীয় পিরামিড না, এটার নাম হবে রেনাল পিরামিড। দেখো রেনাল পিরামিডের সংখ্যাটা একটু মনে রাখতে হবে ভাইয়া, 8 থেকে 18টি। তাহলে এই বক্স থেকে তোমার পড়া শেষ। এবার আসো আমরা চলে যাব নেক্সটে কি আছে। ওকে, নেক্সটে কি আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা নেক্সট পেজ, দেখো ভাইয়া এই পেজের মধ্যে আছে বৃক্কের কাজ। এই বৃক্কের কাজ নিয়ে আমি তোমাকে একটু পরে আলোচনা করব, তার আগে চলো বৃক্কের সূক্ষ্ম গঠন নিয়ে আমরা আলোচনা করে নিই। আমি তোমাকে দেখাই দেই যে দুইটা অংশ নিয়ে কথা বললাম। দেখো এই যে বৃক্কের কাজ, এটা নিয়ে আমি তোমাকে সুন্দরভাবে মুখস্থ করে দেবো, কারণ বৃক্কের কাজ থেকে ভর্তি পরীক্ষায় প্রায় 3-4 বার মতো প্রশ্ন আসছে। তার মানে ভেরি ভেরি এবং ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা সময় নিয়ে পড়াবো এবং তোমাদের দেখাই দেবো যে কিভাবে মনে রাখবো। বৃক্কের সূক্ষ্ম গঠন নিয়ে আমি আলোচনা করবো এখন। চলো আমরা নেক্সটে যাবো, এখানে থাকবো না, আমরা একটা সাদা পেজের মধ্যে যাব। তার আগে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও। একবার দেখছি আমরা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। আচ্ছা এর আগে আমি তোমাকে ছবিতে দুইটা অঞ্চল দেখাই দিই, অঞ্চলগুলো দেখাই দিই। দেখো এটা হলো বাইরের অঞ্চল, আমরা বলি হচ্ছে বাইরের অঞ্চল কি বলি ভাইয়া, কর্টেক্স, এটার নাম হলো কর্টেক্স। ভেতর অঞ্চল আমরা এই জায়গাটার নাম মেডুলার। কিছু পিরামিড আছে, পিরামিড সংখ্যা আমরা জানি একটু আগে পড়লাম 8 থেকে 18টি। আচ্ছা এবার দেখো যে ভিতরের এই অংশে সাদাটে অংশের নাম হলো পেলভিস। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। মাইনর ক্যালিক্স আর মেজর ক্যালিক্স কি, পেলভিসের পরে প্রথম যেটা তৈরি হয় এটা মেজর ক্যালিক্স, আর তারপরে যেটা থাকে এটা মাইনর ক্যালিক্স। প্রথমে যেটা মাইনর ক্যালিক্স থাকে তারপর মেজর ক্যালিক্স, এটা নিয়ে প্রথমে হচ্ছে আমাদের এখানে ইউরেটারের তৈরি হয়। ওকে এবার নেক্সট আসো, আমাদের পরবর্তীতে আমরা কথা বলবো কি নিয়ে, বৃক্কের সূক্ষ্ম গঠন নিয়ে। আমরা বলছিলাম বৃক্কের গাঠনিক কার্যিককের নাম কি, নেফ্রন। অলরেডি ভর্তি পরীক্ষায় আসছে, আমি তোমাকে যখন সলভ ক্লাসে তোমাদের দেখাবো ভর্তি পরীক্ষার প্রশ্ন তখন তুমি দেখতে পারবা। বৃক্কের গাঠনিক ও কার্যিককের নাম হচ্ছে কি ভাইয়া, নেফ্রন। পরীক্ষা হলে ওইবার ওই স্টুডেন্ট ভুল করছে, তুমি চিন্তা করো, আমাকে এসে বলে ভাইয়া আমি না মাথার মধ্যে আসতেছিল না, নেফ্রন আর নিউরনের সাথে সে মানে মনে করো যে একটা প্যাচ মিলাই ফেলছে। সে ভাবছে যে আচ্ছা বৃক্কের গাঠনিক কার্যিককের নাম কি নিউরন, সেইটা ভাবছে যে নিউরন তো ভালো জিনিস, তাহলে এটাই অ্যান্সার দিয়ে আসি। তাহলে এটা পরীক্ষা হলে সহজ প্রশ্ন হইলেও আমরা ভুল করি, কারণ হচ্ছে পরীক্ষা হলে অনেক বেশি স্টেজ থাকে। তাহলে আমরা মনে রাখবো বৃক্কের গাঠনিক কার্যিককের নাম হচ্ছে নেফ্রন। একটি নেফ্রনের আমরা জানি, নেফ্রন থেকে কিছু হিসাব তোমাকে আমি একটু দেখাই দিই। দেখো ভাইয়া প্রথমে আমরা কিছু হিসাব দেখাবো, ম্যাথ, আমরা কিছু ম্যাথ করব, ম্যাথ নেফ্রন থেকে কিছু ম্যাথ করব। ম্যাথ কিরকম ম্যাথ করব ভাইয়া, আমরা জানি একটি নেফ্রনের দৈর্ঘ্য কত ভাইয়া, 3 সেন্টিমিটার। এবার আসো আমরা জানি একটা বৃক্কে নেফ্রন সংখ্যা কত থাকে ভাইয়া, একটা বৃক্কে নেফ্রন থাকে হচ্ছে তোমার 10 থেকে 12 লক্ষ। তুমি ধরো 12 লক্ষ ধরলা, 12 লক্ষ, তাহলে ধরো 12 লক্ষ, ধরো 12 লক্ষ গুণ করো, এই যে দেখো 12 লক্ষ এত সেন্টিমিটার হবে না ভাইয়া। তাহলে একটা বৃক্কে মোট কত সেন্টিমিটার হবে আমরা দেখি একটু। দেখো সমান সমান দিলে আমরা জানি 3 বারাং কত, 36 লক্ষ, 36 লক্ষ হবে, এত সেন্টিমিটার হবে। এবার দেখো আমরা সেন্টিমিটার থেকে কিলোমিটার নিব, কি করব, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে আমরা জানি 2 ঘর,
সেন্টিমিটার থেকে মিটার থেকে কিলোমিটার যেতে গেলে আবার জানি 3 ঘর, তাহলে কত কিলোমিটার হলো? 36 কিলোমিটার। খেয়াল করে দেখো 36 কিলোমিটার, আমরা জানি নেফ্রনের দৈর্ঘ্যগুলো 36 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটা হলো একটা বৃক্ক সম্পর্কে আলোচনা করছি, বাট যদি দুইটা বৃক্ক হয় তুমি 2 দিয়ে গুণ করো, দুইটা বৃক্ক হলে কত হবে ভাইয়া? দুইটা বৃক্ক হলে আমরা জানি 72 বা 72 কিলোমিটার। এই যে ম্যাথ গুলো তুমি সলভ করতেছো। আরেকটা জিনিস মনে রাখবা, একটু পরে যখন তোমাকে বোম্যান্স ক্যাপসুল পড়াবো ওখানে একটা জিনিস পাবা, গ্লোমেরুলার ফিল্টেট, আমি সেটা পড়াই দেবো। আমি ম্যাথ যেহেতু করাচ্ছি ম্যাথ গুলো তোমাকে বোঝাই দিই যে প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিটে গ্লোমেরুলার ফিল্টেট তৈরি হয় কত? 125 ঘন সেন্টিমিটার, মানে সিসি কিউব। আচ্ছা, প্রতি মিনিটে শোষিত হবে কত ভাইয়া? শোষিত হয় হচ্ছে 124 ঘন সেন্টিমিটার, মানে সিসি কিউব। আচ্ছা, তাহলে প্রতি মিনিটে মূত্র তৈরি হবে কতটুকু ভাইয়া? 1 ঘন সেন্টিমিটার বা সিসি কিউব। অনেকে তোমাদের প্রশ্ন করা হয় প্রতি মিনিটে একটা মানুষের মূত্র তৈরি হয় কত, তুমি কিন্তু মিনিট খেয়াল না করে অনেকে অ্যান্সার দিয়ে আসে 1.5 লিটার। তুমি চিন্তা করে দেখো কি মারাত্মক কথা তুমি মনে ভুলে বলে ফেলতেছো। প্রতি মিনিটে তোমার যদি 1.5 লিটার মূত্র ত্যাগ হইতো, তাহলে তুমি এমনি যে জলাবদ্ধতা সৃষ্টি হয় ঢাকা শহরে, তাহলে তুমি মনে করো যে কি পরিমাণ ঝামেলা সৃষ্টি হইতো ঢাকা শহরে, যে তুমি ধরো প্রতি মিনিটে 1.5 লিটার মূত্র তৈরি হওয়াটা খুবই খুবই খারাপ। ঠিক আছে, তাহলে প্রতি মিনিটে মূত্র তৈরি হয় আনসার হবে হচ্ছে অন সিসি কিউব বা অন সেন্টিমিটার কিউব। আর প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয় 125, প্রতি মিনিটে শোষিত হয় টিবিউলস দ্বারা 124, তাহলে প্রতি মিনিটে মূত্র তৈরি হবে 1 সিসি কিউব। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো দুইটা ম্যাথ আমাদের করা শেষ। এবার আমরা চলে যাব আলোচনায়। আমাদের মেইন যে আলোচনা ছিল বৃক্কের সূক্ষ্ম গঠন। আচ্ছা দেখো, বৃক্কের সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে আমরা জানি বৃক্কের গাঠনিক ও কার্যেককের নাম হলো নেফ্রন। একটি নেফ্রনের প্রধান অংশ কয়টি? ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা অ্যান্সার করব একটি নেফ্রনের প্রধান অংশ 2টি। এটা আমরা কি দিয়ে মনে রাখবো? করোটি দিয়ে। করোটি দিয়ে আমরা কি মনে রাখবো? নেফ্রনের 2টা অংশ। দেখো, করতে হচ্ছে রেনাল কর্পাসল, টিতে হবে যে রেনাল টিবিউলস। তাহলে দেখো যে আমরা বললাম একটি নেফ্রনের প্রধান অংশ 2টি, রেনাল কর্পাসল, রেনাল টিবিউলস। আচ্ছা, টিবিউলসের আরেক নাম আমরা জানি বৃক্কীয় নালিকা। আচ্ছা, এবার তুমি দেখো করো থেকে আমরা যদি একটু মাথায় আসে, আমাদের সমাজে যারা কাজ করে তারা সবসময় কি থাকে? ব্যস্ত থাকে, যাকে আমরা বলি বিজি থাকে। খেয়াল করে দেখো, যারা কাজ করে তারা কি থাকে? বিজি। তার মানে কি, যারা রেনাল কর্পাসল আবার প্রধানত 2টা অংশ নিয়ে গঠিত, বিতে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, জিতে হচ্ছে গ্লোমেরুলাস। আমি যদি এটার ছবি আঁকার একটা ব্যর্থ প্রচেষ্টা চালাই, তাহলে দেখো এইরকম একটা ছবি হতে পারে। তাহলে আমি যেটা ছবি আঁকার একটা ব্যর্থ প্রচেষ্টা চালাইলাম, তাহলে দেখো এরকম একটি সুন্দর ছবি হতে পারে, তোমাদের অনেকে ভাল লাগতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো উপরে যেটা পাইলা সেটা হচ্ছে জিতে গ্লোমেরুলাস, নিচের অংশটার নাম আমরা জানি বিতে বোম্যান্স ক্যাপসুল। এবার দেখো, তাহলে আমরা দেখলাম রেনাল কর্পাসল প্রধানত 2টা অংশ নিয়ে গঠিত, একটা আছে গ্লোমেরুলাস, একটা আছে বোম্যান্স ক্যাপসুল। কি কি প্রশ্ন পরীক্ষা আসবে, তুমি কি কি অ্যান্সার করে দিয়ে আসবে ইনশাআল্লাহ, তুমি খেয়াল করে দেখো। তুমি ছবিটা মনে থাকলে তোমার মনে থাকবে। প্রতিটা গ্লোমেরুলাস শুরু হয় একটা ছোট ধমনিকা দিয়ে, যার নাম এ দিয়ে শুরু, নাম হলো এফারেন্ট ধমনিকা, এবং এটা শেষ হয় আরেকটা ছোট ধমনিকা দিয়ে, নাম হলো ই দিয়ে শুরু, নাম হলো ইফারেন্ট ধমনিকা। আচ্ছা, ধমনিকা কি জিনিস তোমরা কি জানো? ধমনির ছোট ভাইকে আমরা বলি ধমনিকা, ধমনির বড় ভাইকে আমরা বলি মহাধমনী। মানে বড় ধমনীকে আমরা বলি মহাধমনী, ছোট ধমনীকে আমরা বলি ধমনিকা। তাহলে এটা হলো ছোট ধমনী, তাই এটার নাম হয়েছে ধমনিকা। তাহলে আমরা বুঝলাম প্রতিটা গ্লোমেরুলাস শুরু হয় একটা ছোট ধমনিকা দিয়ে, নাম হচ্ছে এফারেন্ট ধমনিকা, শেষ হয় আরেকটা ধমনিকা দিয়ে, নাম হলো ইফারেন্ট ধমনিকা। এবং মাঝখানে কতটি কৈশিক জালিকা বিভক্ত হয়? 50 থেকে 60টি কৈশিক জালিকা বিভক্ত হয়, এটা আমরা জানি। কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটি অন্তর্বাহী ধমনিকা, কোনটি বহির্বাহী ধমনিকা। কিভাবে অ্যান্সার করবো পরীক্ষা গেলে ভুলে গেলে? মনে রাখবো ইংরেজি বর্ণমালায় এ আগে না ই আগে? এ আগে, তাহলে এ দিয়ে প্রবেশ করবে, ই দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে আমরা মনে রাখবো এফারেন্ট ধমনিকা হচ্ছে অন্তর্বাহী ধমনিকা, ইফারেন্ট ধমনিকা হচ্ছে বহির্বাহী ধমনিকা। মনে রাখার কোনো প্রবলেম নেই। এবার দেখো নিচের দিকে একটা পেয়ালার মতো অংশ আছে, পেয়ালা, এই দেখো পেয়ালার মতো যে অংশটা আছে, এই পেয়ালার মতো অংশের নাম হলো বোম্যান্স ক্যাপসুল। পরীক্ষায় প্রশ্ন দিবে যে রেনাল কর্পাসলের পেয়ালার মতো অংশের নাম কি, তুমি অ্যান্সার কি করবা? বোম্যান্স ক্যাপসুল। তুমি দেখো এই বোম্যান্স ক্যাপসুলের 2টা অংশ আছে, ভিতরের দিকে একটা অংশ আছে স্তর, বাইরের দিকে একটা স্তর আছে। আমরা এইভাবে মনে রাখতাম না ভাইয়া, ভতে ভিতরে, ভতে ভিসেরাল। তাহলে ভিতরের স্তর নাম ভিসেরাল স্তর, বাইরের স্তরের নাম কি? প্যারাইটাল স্তর। পরীক্ষায় প্রশ্ন এখানে আসবে না, পরীক্ষায় কি প্রশ্ন আসবে? ভিসেরাল স্তর কোন কোষ দিয়ে গঠিত? রাইট। প্যারাইটাল স্তর কোন কোষ দিয়ে গঠিত? রাইট।
তুমি কি মনে রাখবা? আল্লাহর রহমতে আমাদের মনে রাখার কোনো সমস্যা নাই। আমরা মনে রাখবো ভিসেরাল স্থল একমাত্র প্রবর্ধন যুক্ত পোডোসাইট কোষ দিয়ে গঠিত। বাকি যে কোষগুলো আছে চোখ বন্ধ করে, তোমাকে প্রশ্ন করা হলো প্রক্সিমাল পেচনালিকা, চোখ বন্ধ করবা। তুমি প্রশ্ন করা হলো তোমাকে ডিস্টাল পেচনালিকা, চোখ বন্ধ করে অ্যান্সার হবে আইসাকার এপিথেলিয়াম কোষ। তার মানে এই যে বজ্র নিষ্কাশন অধ্যায়ের যেখানেই তোমাকে কোষ নিয়ে প্রশ্ন করবে সেখানে তুমি অ্যান্সার করবা, যদি ভিসেরাল প্রশ্ন করে অ্যান্সার হবে পোডোসাইট, বাকি সব জায়গায় অ্যান্সার হবে আইসাকার এপিথেলিয়াল কোষ। ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে তুমি এই সব প্রশ্নের অ্যান্সার সহজেই পারবা যদি আমার এই কথাটা মনে থাকে যে ভাইয়া হলো যে বজ্র নিষ্কাশন অধ্যায়ের ক্ষেত্রে আমাকে দুইটা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে ভিসেরাল স্তরটা আমরা পোডোসাইট দিয়ে গঠিত, আর বাকি সব কোষ আমাদের হচ্ছে আইসাকার এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত। ক্লিয়ার ব্যাপারটা ভাইয়া? এবার আসি, তুমি খেয়াল করে দেখো দুইটা স্তরের মাঝে একটা স্পেস আছে, তাই না ভাইয়া বলো? এই যে স্পেস, যেহেতু বোম্যান্স ক্যাপসুল, নাম হবে কি স্পেসের নাম? ক্যাপসুলার স্পেস। দেখো এই ক্যাপসুলার স্পেসে যে তরল থাকে তার নাম কি আমরা অলরেডি জানি, তার নাম হলো গ্লোমেরুলার গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট। প্রশ্ন আসতে পারে ভাইয়া নাম কেন এরকম হয়েছে? কারণ এটা গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন বা ছাঁকন প্রক্রিয়ায় নিচের দিকে নামছে। আমার প্রশ্ন এখানেই শুরু। আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় কোন চাপের কারণে, তোমাকে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় কিসের কারণে ভাইয়া? হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে। ঠিক আছে না ভাইয়া? এবার খেয়াল করে দেখো গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে, কিন্তু আমার প্রশ্ন তখনই শুরু হয়ে যায় যে ভাইয়া হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আসলে কি? মনোযোগ দাও। হাইড্রো মানে হচ্ছে পানি, স্ট্যাটিক মানে হলো অবস্থান। পানি কোনো তলে অবস্থান করার কারণে যে চাপ প্রদান করে তাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। দেখো এফারেন্ট ধমনিকা দিয়ে কি প্রবেশ করে ভাইয়া? রক্ত প্রবেশ করে। রক্ত এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে অবস্থান করার কারণে অভিকর্ষ ত্বরণের কারণে যে চাপ প্রদান করবে তার নাম হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এর বিরুদ্ধে কিছু চাপ প্রদান করে উল্টা দিকে, ওই চাপগুলো বিয়োগ করে আমরা যে চাপ পাবো তার নাম পাবো কার্যকরী অভিস্রাবণ চাপ। ঠিক আছে? বা কার্যকরী চাপ, সেটা আমরা জানি আজমল স্যার বলছে 25 মিলিমিটার, আলিম স্যারের বইতে আমরা দেখবো আবার 35 মিলিমিটার। তো যাই হোক আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কি বুঝলাম যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার নিয়ে আমাদের যদি কোনো প্রশ্ন আসে যে বুঝি আমরা এটা কি জিনিস, কারণ হচ্ছে হাইড্রো মানে পানি, স্ট্যাটিক মানে অবস্থান। পানি কোনো তলে অবস্থান করার কারণে ওই তলে যে চাপ প্রদান করবে তাকে আমরা কি বলবো? হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে এটা আমরা পারবো। এবার আসো, তার মানে এই দুই জায়গা থেকে অর্থাৎ রেনাল কর্পাস হলে যে দুইটা অংশ বোম্যান্স ক্যাপসুল এবং হচ্ছে গ্লোমেরুলাস থেকে এগুলোই প্রশ্ন আসবে। যদি পরীক্ষার প্রশ্ন আসে ইনশাআল্লাহ আমরা পারবো। এবার নেক্সট আসি রেনাল টিবিউস, যেটাকে আমরা বৃক্কীয় নালিকা বলি। এটা প্রধানত তিনটা অংশ নিয়ে গঠিত, তবে কোন কোন বইতে লেখা আছে যে এটা চারটি অংশ নিয়ে গঠিত। নতুন বইতে সম্ভবত তিনটা অংশ দেওয়া আছে। এই নতুন বইয়ের তিনটা অংশই আমরা মনে রাখবো, তবে আমরা চারটা অংশ একটু দেখাই দিই। আমরা জানি প্রথম অংশের নাম নিকটবর্তী প্যাচারোনালিকা, যাকে ইংলিশে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, যেটাকে আমি সংক্ষেপে লিখতে পারি পিসিটি। এরপরে থাকে একটা লুপ, কি নাম ভাইয়া? হেনলির লুপ। হেনলির লুপ। এরপরে থাকে একটা হচ্ছে দূরবর্তী প্যাচানো নালিকা, যাকে আমরা ইংলিশে বলি ডিস্টাল কনভলিউটেড টিবিউল, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ডিসিটি। এবং সবগুলোকে সংগ্রহ করার জন্য যে নালী রয়েছে তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? সংগ্রাহী নালী। কিন্তু এইগুলো তো আমি জানি, এগুলো তো আমি লিখবো না। আমার খেয়াল করতে হবে পরীক্ষায় কি প্রশ্ন আসবে, আমি কিভাবে অ্যান্সার করে দিয়ে আসবো। খেয়াল করে দেখো, প্রথমে আসি প্রক্সিমাল। এটাকে আমি যদি বাংলায় লিখি এভাবে লিখতে পারি না ভাইয়া? প্রক্সিমাল। খেয়াল করে দেখো প্রক্সিমাল, এটা বাংলায় লিখলে এইভাবে লিখতে পারি। মনোযোগ দাও, প্রক্সিমাল থেকে কি প্রশ্ন আসবে এবং তুমি কি অ্যান্সার করবে পরীক্ষা হলে? খুবই সহজ। প্রক্সিমাল শুরু হয় কোন অক্ষর দিয়ে? প দিয়ে। বাংলা প দিয়ে শুরু হয়। দ্যাট মিন্স তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় রেনাল টিবিউসের প্রথম অংশের নাম কি, তুমি কি অ্যান্সার করবা? প্রক্সিমাল। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে রেনাল টিবিউসের সবচেয়ে পেঁচানো অংশের নাম কি, তাহলে তুমি কি অ্যান্সার করবা? প্রক্সিমাল। তোমাকে যদি প্রশ্ন করা হয় রেনাল টিবিউসের সবচেয়ে প্রশস্ত অংশের নাম কি, তুমি কি অ্যান্সার করবা? প্রক্সিমাল। ভাই এক প দিয়ে তুমি কত কিছু মনে রাখতেছো। প্রথম অংশের নাম প্রক্সিমাল, পেঁচানো অংশের নাম প্রক্সিমাল, প্রশস্ত অংশের নাম প্রক্সিমাল। আরো প্রশ্ন আছে কিরকম, খেলো বানান খেয়াল করলে তুমি পারবা। খেয়াল করে দেখো চারটা বানান খেয়াল করো, প্রক্সিমাল, ডিস্টাল, লুপোভেল্লি, সংগ্রাহী নালী। এই চার বানানের মধ্যে কোন বানানে শুধুমাত্র ম আছে? কোন বানানে মধ্যে শুধুমাত্র ন আছে? প্রক্সিমাল, ডিস্টাল, লুপোভেল্লি, সংগ্রাহী নালী। আমাকে অ্যান্সার করো তো দেখি ভাইয়া।
খুব সুন্দর, নয়ন রয় অ্যান্সার করছে ভাইয়া প্রক্সিমাল। রাইট, দেখো প্রক্সিমালের মধ্যে ম আছে, এই যে ম আছে প্রক্সিমাল, মতে কি হবে ভাইয়া? মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কি জিনিস? মাইক্রো মানে ক্ষুদ্র, ভিলাই মানে বিলাই, তাই নাকি? না, মাইক্রোভিলাই মানে হলো আঙুলের মতো কিছু অভিক্ষেপ যার কাজ হচ্ছে শোষণ তল বৃদ্ধি করে, শোষণ তল বৃদ্ধি করে। এবার আমরা তাহলে প্রশ্নের দিকে যাই। ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে মাইক্রোভিলাই কোথায় পাওয়া যায়, আমরা অ্যান্সার করে দিয়ে আসবো প্রক্সিমাল। দ্বিতীয় প্রশ্ন আসবে কোথায় অধিশোষণ ঘটে। খেয়াল করে দেখো ভাইয়া, শোষণ তল বৃদ্ধি করছে, তার মানে অধিশোষণ কোথায় ঘটবে ভাইয়া? অধিশোষণ কোথায় ঘটবে? রাইট, প্রক্সিমালের মধ্যে। ভেরি গুড, তাহলে তুমি অ্যান্সার করতে পারতেছো। দেখো ভাইয়া, প্রক্সিমাল থেকে যে যে প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষা আসবে তুমি অলরেডি পারো। একটা প্রশ্ন তুমি আগেই পড়ে আসছো, এটা কোন কোষ দিয়ে গঠিত? আইসাকার এপিথেলিয়াল কোষ। বাকি প্রশ্নগুলো তুমি এখানে পারতেছো। দেখো, প্রথম অংশের নাম কি? প্রক্সিমাল। প্রশস্ত অংশের নাম কি? প্রক্সিমাল। পেঁচানো অংশের নাম কি? প্রক্সিমাল। মাইক্রোভিলাই কোথায় পাওয়া যায়? প্রক্সিমাল। আরো যদি প্রশ্ন আসে অধিশোষণ রেনাল টিউবুসে কোথায় ঘটে? প্রক্সিমাল। কত পার্সেন্ট শোষণ ঘটে? মোট গ্লোমেরুলার ফিল্ট্রেটের 60% শোষিত ঘটে এই প্রক্সিমালের মধ্যে। তার মানে অধিশোষণ বা সবচেয়ে বেশি শোষণ এখানেই ঘটবে। কথা কমপ্লিট। এবার দেখো, হেনরি লুপ থেকে যে প্রশ্ন আসে তুমি অলরেডি পারো। কিরকম ভাবে ভাই আমরা জানি? প্রশ্ন আসবে পরীক্ষায়, হেনরি লুপ কোন ব্যাটা আবিষ্কার করছে? আমরা জানি বিজ্ঞানী ফ্রেডরিক হেনরি। পরীক্ষার প্রশ্ন আসবে যে হেনরি লুপ দেখতে কোন আকৃতি? আমরা জানি হেনরি লুপ দেখতে ইউ আকৃতি। এইরকম ইউ আকৃতির অংশ তোমার দেখে আর কোথাও আছে? আছে। কি কি আছে আমরা জানি, একটু শর্ট নোট আমরা লেখা আছে, তোমাদের কেউ লিখতে হবে না, আমি লিখে দিই কারণ তোমাদের একটু মনে থাকুক। তোমাদের কম্পিটেন্ট বুকের মধ্যে সুন্দরভাবে লিখে দিছি ভাই, এটা কেউ লিখবা না। হ্যাঁ, আমরা জানি ম্যান্ডিবল, এটা কোন আকৃতি? ইউ আকৃতি। নাম্বার 2, আমরা জানি ম্যান্ডিবলের পাশাপাশি আর কি আছে ভাইয়া? এর বরাবর বা প্যারালালি থাকে হাইওয়েডোসি, এটা কোন আকৃতি? ইউ আকৃতি। আমরা জানি যে আমাদের যে ডিউডেনাম, এটা কোন আকৃতি ভাইয়া? ডিউডেনাম ও ইউ আকৃতি। আবার নতুন বইতে লেখা আছে কোলন দেখতে উল্টানো ইউ আকৃতি। কিন্তু ভাইয়া তুমি যখন মেডিকেলে পড়বা তোমার কাছে মনে হবে আজমল স্যার এখানে গোজামিল দিছে। কেন গোজামিল দিছে? কারণ ক্লোন আসলে ইউ আকৃতির না। তুমি কি দেখবা পেট ওপেন করলে, যখন তুমি ওপেন ল্যাপারোটমি করবা, কেটে ফেলবা, পেট কেটে তুমি বিভিন্ন রোগের চিকিৎসা করবা, তখন দেখবা ওই যে তোমার হচ্ছে যে ক্লোন, এটা আসলে আয়তাকার, এটা কিন্তু ইউ আকৃতি বলা যায় না। ঠিক আছে ভাই? তারপরও আজমল স্যার মনে করতে বলছে, তুমি মনে রাখবা। তাহলে আমরা মনে রাখবো ম্যান্ডিবল, হাইওডোস্থি, ডিউডেনাম, আর হচ্ছে আমাদের আরো একটা অংশ আছে যেটা আমরা ইউ আকৃতি। তাহলে আমরা পড়বো অবশ্যই সবকিছু মাথায় রেখে। খেয়াল করে দেখো, হেনরি লুপ থেকে এর বাইরে প্রশ্ন আসবে না। ডিসিডি থেকে ভর্তি পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসে না, তবে সংগ্রাহী নালিকা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। কয়েকটি সংগ্রাহী নালী মিলিত হয়ে যে ডাক তৈরি করে, ডাক্টের নাম কি? আমরা সবাই জানি ডাক্টের নাম কি ভাইয়া? ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি। পরীক্ষার প্রশ্ন আসবে যা, আমার কমপ্লিট। এবার আমরা দেখি বইয়ের সাথে মিলে। আচ্ছা, এর আগে আছে, আমি তোমাকে একটু দেখাই দিয়ে আসি। তোমাদের একটু আমরা দেখো রিভিউ করি একটু, তাহলে তোমার কাছে সহজ মনে হবে যে না ভাইয়া যা পড়াইছে এগুলো আসলে আছে। দেখো, প্রথমে আসি এই জায়গাটার মধ্যে, রেনাল কর্পাসল। আমরা বলছিলাম রেনাল কর্পাসলের দুইটা অংশ আছে ভাইয়া, একটু দেখো। একটা হচ্ছে বিতে বোম্যান্স ক্যাপসুল ছিল, আর জিতে ছিল হচ্ছে গ্লোমেরুলাস, এই পেজের মধ্যে নাই। এবার দেখো বোম্যান্স ক্যাপসুল থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা অলরেডি পড়ানো হয়ে গেছে। এটা কোন ধরনের কোষ নিয়ে গঠিত, কোনটা তোমার হচ্ছে তোমার বোম্যান্স ক্যাপসুল থেকে আমরা জানি এই যে পোডোসাইট, এবং এটা কোন আকৃতি আমরা জানি যে তোমার হচ্ছে পেয়ালার মতো। এই দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি পারি ভাইয়া। তাহলে আমাদের বোম্যান্স ক্যাপসুল শেষ, আমি এরপর দেখাই দিয়ে আসি তোমাকে আর কি কি প্রশ্ন আসতে পারে যেটা আমাদের গ্লোমেরুলাস থেকে আসতে পারে। ওকে, নেক্সটে আসো। আচ্ছা, গ্লোমেরুলাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তুমি পারো অলরেডি, দেখো। তারপর তোমাকে দেখাই দেই। এই দেখো, গ্লোমেরুলাস থেকে যে প্রশ্ন আসতে পারে সেগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আমরা জানি হচ্ছে যে কতটি কোষিক জালিকা নিয়ে গঠিত, কোনটি অন্তর্বাহী ধমনিকা, এই যে অন্তর্বাহী ধমনিকার নাম এফারেন্ট ধমনিকা, কোনটি বহির্বাহী ধমনিকা, আমরা জানি এই যে ইফারেন্ট ধমনিকার নাম বহির্বাহী ধমনিকা। তাহলে যে প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা অলরেডি পারি। এবার দেখো রেনাল টিবিউস, রেনাল টিবিউস থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাকে একটু দেখাই দেই, তাহলে তোমার পড়তে সহজ হবে। ওকে, চলো। আচ্ছা, ছবিটা আমি দেখাবো তার আগে যে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে আমরা পারতেছি কিনা দেখো। এই যে
খেয়াল করে দেখো, নিকটবর্তী পেঁচানো নালিকা থেকে প্রশ্ন আসতে পারে তোমার হচ্ছে এই সবচেয়ে পেঁচানো অংশের নাম কি, তারপরে কোথায় অবস্থান করে, অবস্থান নিয়ে তুমি আমাকে যদি প্রশ্ন করো আমি তোমাদের কম্পিউটার বুকের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিছি। দেখবা সবাই কর্টেক্সে অবস্থান করে, এর মধ্যে দুইজন আছে যারা কর্টেক্স এবং মেডুলা দুইটার মধ্যে অবস্থান করে, তার মধ্যে একটা হচ্ছে হেনলি লুপ আর একটা হচ্ছে সংগ্রাহী নালী। তাহলে আমরা মনে রাখবো সবসময় লোড কমানোর জন্য কর্টেক্সে সবাই অবস্থান করতেছে, বাট দুইজন এর মধ্যে আছে শুধুমাত্র তারা হলো কর্টেক্সের সাথে সাথে তারা মেডুলাতে অবস্থান করতেছে। তাদের নাম কি? তাদের নাম হলো হেনলি লুপ আর একটা হচ্ছে সংগ্রাহী নালী, যেটা ছবি দেখলে আমি বুঝতে পারবো। ঠিক আছে ভাইয়া, তাহলে এগুলো থেকে আমাদের পড়া শেষ। এবার আসো আমরা ছবি দেখাই। আমরা কি বলছিলাম ভাই, দেখো এই অংশের নাম হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে রেনাল কর্পাসল, দুইটা অংশ নিয়ে গঠিত, একটা গ্লোমেরুলাস আর একটা হচ্ছে ইউ আকৃতির নাম বোম্যান্স ক্যাপসুল। প্রথম অংশের নাম হচ্ছে প্রক্সিমাল প্যাচার্ন নালিকা, যেটা সংক্ষেপে আমরা বলি পিসিটি। এরপরে একটা লুপ থাকে, নাম হলো হেনলি লুপ। এরপরে দূরবর্তী প্যাচার্ন নালিকা, এটা তার নামকে আমরা বলি ডিসিটি। সবগুলোকে সংগ্রহ করার নালীর নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালী, কালেক্টিং ডাক্ট। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ছবিগুলো সুন্দরভাবে দেখে বুঝতে পারছি। এটা হচ্ছে একটা তোমার সম্পূর্ণ, এটা সম্পূর্ণ একটা ছবি যেটা আমার এখানে আছে। ঠিক আছে ভাই, এবার আসো নেক্সটে। আচ্ছা, এবার আমরা চলে যাব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা, নেফ্রনের প্রকারভেদ। ভাই দেখো তোমাদের বইতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া, দেখো নেফ্রনের প্রকারভেদে তোমাদের বইতে লেখা আছে নেফ্রন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার দিয়ে আছে ভাইয়া? নেফ্রন দুই প্রকার। আলিম স্যারের বইতে বা আজমল স্যারের আগের এডিশনের বই তোমাদের যারা আছে তারা দেখবা লেখা আছে তাদের বইতে নেফ্রন দুই প্রকার না, নেফ্রন কয় প্রকার? তিন প্রকার। আমি বলবো দুইজনই সঠিক। কিভাবে সঠিক খেয়াল করে দেখো, নতুন বইতে বলছে নেফ্রন দুই প্রকার, একটা হলো কর্টিক্যাল যেটা কর্টেক্সে থাকবে, আর একটা হচ্ছে জাক্সটামেডুলারি যেটা মেডুলার মধ্যে থাকবে। খেয়াল করে দেখো, এটা বলছে 90% আর এটা বলছে কত পার্সেন্ট? 10%। মনোযোগ দাও, তার মানে নতুন বইতে বলছে কর্টিক্যাল হইতে পারে আর একটা হইতে পারে হচ্ছে মেডুলারি বা জাক্সটামেডুলারি। আগের বইতে ছিল কর্টিক্যালকে তারা আবার দুই ভাগে ভাগ করেছিল, একটা হলো সুপারফিসিয়াল কর্টিক্যাল আর একটা হলো মিড কর্টিক্যাল। সুপারফিসিয়াল কর্টিক্যাল আর একটা কি ভাইয়া? মিড কর্টিক্যাল। সুপারফিসিয়াল একটা মেডিকেল টার্ম, সুপারফিসিয়াল মানে হলো উপরের দিকে, মিড মানে মাঝের দিকে। তাহলে এই কর্টিক্যালকে তারা আবার দুই ভাগে ভাগ করছিল এবং সেখানে বলছিল সুপারফিসিয়াল হচ্ছে 85% আর মিড কর্টিক্যাল হলো কত পার্সেন্ট ভাইয়া? 5%। তাহলে দেখো 85 আর 5 যোগ করলে ভাইয়া কত পার্সেন্ট হয়? 90%। আর মেডুলারি বা জাক্সটামেডুলারি ওইখানেও কত পার্সেন্ট ছিল? 10%। আমি তোমাকে দেখাই দিব। তার মানে আমাদের আজমল স্যারের অনুযায়ী যদি বর্তমানে পরীক্ষা আসে, যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে আমরা মনে রাখবো যে আজমল স্যারের কথাটাই আমরা পরীক্ষায় লিখে দিয়ে আসবো। নেফ্রন প্রধানত দুই প্রকার, বাট যদি এই প্রশ্ন আসে তাহলে আমাদের ধরে নিতে হবে এটা আলিম স্যারের বইতে আছে, যেটা তোমাদের কম্পিউটার বুকের মধ্যে দেওয়া আছে। তুমি দেখবা তোমাদের কম্পিউটার বুকের মধ্যে লেখা আছে নেফ্রন কয় প্রকার? তিন প্রকার। বাট তুমি যেহেতু নতুন আজমল স্যারের বইতে বলছে যে নেফ্রন দুই প্রকার, আমরা সেই দুই প্রকারটা যে প্রকার ভেদ লেখা আসে কত প্রকার, দুই প্রকার লিখে দিয়ে আসবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম চেঞ্জ করে আজমল স্যার জাস্ট কি করছে, আমি দেখি আগে থেকে এত বছর ধরে পড়াই বা পড়ি, তো আজমল স্যারের একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি দেখে যে এই বছরে স্টুডেন্টরা কি নিয়ে মেতে থাকবে, তাহলে কিছুটা চেঞ্জ করা দরকার। ওই যে চেঞ্জ করে দেখছে, কি চেঞ্জ করছে তুমি দেখছো, যে সুপারফিশিয়াল আর মিড কর্টিক্যালকে মিলে একটা কর্টিক্যাল বানাই দিছে, ওটাও সুপারফিশিয়াল আর মিড কর্টিক্যাল যোগ করে কর্টিক্যাল বানাই দিছে, এটাই তো ওনার চেঞ্জ। তো যাই হোক, স্টুডেন্টরা এটা নিয়ে একটু কষ্ট করুক, এটা ভাবে কিনা না কিভাবে আমি জানি না, তবে স্যারের বই আসলেই খুব ভালো এবং স্যারের বই পড়ে আমরা আসলে এই পর্যন্ত বড় হয়েছি। তো স্যার যদি এই ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার কাট হয়, তাহলে আমাদের স্টুডেন্টের জন্য বা আমাদের টিচারদের জন্য সুবিধা হয় যে এই ব্যাপারগুলো কিভাবে চেঞ্জ হয়, একটা নেফ্রনের প্রকার ভেদ উনি কিভাবে চেঞ্জ করে দেয়। তো যাই হোক, রক্ত অধ্যায় তুমি দেখবে ব্যাপক চেঞ্জ স্যারের, ওই প্রশ্নগুলো পড়তে যে আমার স্টুডেন্ট গুলোতে কি পরিমাণ কষ্ট হয়, যে আগে ও এইচএসসির সময় যে ধরনের পড়া পড়ছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এটা দেখলেই তো মন খারাপ হয়ে যায় যে আমি রক্তর এত ইনফরমেশন গুলো মনে রাখলাম এত কষ্ট করে, কি হলো আমার জীবনে, আমার জীবনে কি আছে। তো যাই হোক, আমরা অত দুঃখ করবো না, এই অধ্যায়ে অত চেঞ্জ নাই, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করছে। কর্টিক্যাল নেফ্রনকে আগে ভাগ ছিল সুপারফিশিয়াল কর্টিক্যাল, মিড কর্টিক্যাল, ওটাকে ভাগ করে দুটাকে যোগ করে কর্টিক্যাল বানাই দিছে। 85 + 5 = হচ্ছে 100। আমি এটাকে দেখাই দেবো এখন থেকে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি যে না ঠিক আছে, এখানে আমাদের দোষ নাই। আচ্ছা, এই যে দেখো বক্সের উপরের দিকে খেয়াল করে দেখো, এই বইটার মধ্যে লেখা আছে সুপারফিশিয়াল কর্টিক্যাল, মিড কর্টিক্যাল আর একটা আছে জাক্সটামেডুলারি। এবার আসো, এটা দেখো 85% ছিল, 5% ছিল, যোগ করলে 90%ই হয়। ঠিক আছে ভাইয়া? ওকে,
এবার দেখো দেখো ভাইয়া, বুঝবো কিভাবে যে কোনটা থেকে অ্যান্সার করব? না ভাইয়া, বুঝতে হবে না, তুমি অ্যান্সার করবা যে যদি প্রকারভেদ আসে নেফ্রনের প্রকারভেদ কত পার্সেন্ট, তাহলে তুমি অ্যান্সার করে দিয়ে আসবা কত পার্সেন্ট, 2%। আজমল স্যারের নতুন বই আমরা সবসময় ফলো করি, ঠিক আছে ভাইয়া? তোমার কিছু বুঝতে হবে না, তুমি কোনো দুশ্চিন্তা করবে না, ঠিক আছে? এবার আসো বৃক্কের কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেছি? এটা তোমাদের কমপ্লেন বুকে আছে, কেউ লিখবা না, জাস্ট মনোযোগ দিয়ে শুনো। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বলতেছি? কারণ বিগত সালে ভর্তি পরীক্ষায় তুমি ঘুরে দেখবা 3 থেকে 4 বার প্রশ্ন আসছে, একই প্রশ্ন, কোনটি বৃক্কের কাজ নয় বা কোনটি ভারসাম্য বৃক্ক রক্ষা করে না। কিভাবে অ্যান্সার করবো দেখো, আমরা মনে রাখবো বৃক্কের প্রধান কাজ হচ্ছে 3টা। কি কি প্রধান কাজ দেখো? নাম্বার 1 অপসারণ, নাম্বার 2 ক্ষরণ, নাম্বার 3 ভারসাম্য। এবার আসো, বৃক্ক কি কি অপসারণ ঘটায় নিজেকে নিজে প্রশ্ন করো। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আর হচ্ছে প্রবিষ্ট প্রতিবিষ বা ভেষজ পদার্থ। তাহলে আমরা বুঝলাম বৃক্ক অপসারণ করে দুইজনকে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আর হচ্ছে প্রতিবিষ। এবার আসো, ক্ষরণ করে আবার দুইজনকে, যেখান থেকে অলরেডি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, একটা এনজাইম একটা হরমোন। এনজাইমের নাম কি? রেনিন। হরমোনের নাম কি? এরিথ্রোপয়েটিন। আমি জানি তোমার রেনিন নিয়ে অনেক প্রশ্ন তোমাদের মাঝে আছে, আমি অ্যান্সার দিচ্ছি। রেনিন কোন জাতীয় পদার্থ, এটা প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করব এটা হচ্ছে একটা এনজাইম। তবে রেনিন কোনো কোনো জায়গায় এনজাইম, আবার কোনো কোনো জায়গায় হরমোনের মতো কাজ করে। তাহলে আমরা মনে রাখবো, যদি প্রশ্নে আসে রেনিন কোন জাতীয় পদার্থ, আমরা অ্যান্সার করবো এনজাইম। কারণ আজমল স্যারে একদম স্পষ্ট লেখা আছে রেনিন এনজাইম জাতীয় পদার্থ। তার মানে এখানে তোমার কোনো কোনো কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই। এবার আসো, বৃক্ক ভারসাম্য রক্ষা করে। কয়জনের ভারসাম্য রক্ষা করে? 4 জনের। কি কি ভারসাম্য রক্ষা করে দেখো? পানি, অম্লক্ষার, আয়ন, রক্তচাপ, 4 জনের ভারসাম্য রক্ষা করতেছে। ভর্তি পরীক্ষায় অলরেডি একবার প্রশ্ন আসছে, আমি সলভ ক্লাসের সময় তোমাকে দেখাবো। প্রশ্ন আসছে বৃক্ক কোনটি ভারসাম্য রক্ষা করে না? ওইখানে লেখা ছিল পানি, অম্লক্ষার, তাপমাত্রা, আয়ন। আমাকে বলো তো কি অ্যান্সার হবে? পানি, অম্লক্ষার, তাপমাত্রা, আয়ন। বৃক্ক কোনটি ভারসাম্য রক্ষা করে না? কি অ্যান্সার হবে ভাইয়া, বলো তো দেখি। ভেরি গুড, প্রথম অ্যান্সার দিচ্ছে মোহাম্মদ জামিউল ইসলাম জিসান, তারপরে নয়ন রয়, খুবই ফাস্ট এরা, যে প্রথম অ্যান্সার দিয়েছে। যাই হোক, তাহলে আমরা বুঝলাম, ঠিক আছে, মানে এটা হবে তাপমাত্রা, ঠিক আছে ভাইয়া? ওকে ফাইন। আমরা তাহলে ভাইয়া চলো নেক্সটে যাই। তাহলে আমরা বললাম বৃক্কের কাজ খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা কম্পিউটার বুকের এই অংশ দেখে আমরা পড়ে নিব, ঠিক আছে ভাইয়া? নেক্সটে আসো। এই জীববিজ্ঞানের ম্যাথগুলো আমি অলরেডি করাই ফেলছি তোমাদের, দেখো এই ম্যাথগুলো তুমি কম্পিউটার বুকের মধ্যে পাবা। একটা বৃক্কের নিউট্রন সংখ্যা কত, নিউট্রনের দৈর্ঘ্য কত, নিউট্রনের মোট সংখ্যা কত, এগুলো পড়াইছি। দেখো 125 ঘন সেন্টিমিটার তৈরি হয়, 24 ঘন শোষিত হয়, প্রতি সেন্টিমিটার মুক্ত তৈরি হয় কত, পড়াইছি। এইটা আলিম স্যারের বইয়ের যে ইনফরমেশন ছিল সেখান থেকে আছে। আজমল স্যারের কিন্তু এখানে চেঞ্জ আসছে। তাহলে দুইটাই যদি অপশন থাকে আমরা কি অ্যান্সার দিব ভাইয়া? আজমল স্যার অ্যান্সার দিয়ে আসবো। আলিম স্যারকে আমরা কিন্তু গুরুত্ব এখানে কম দেবো, কারণ বেশিরভাগ প্রশ্ন আজমল থেকে হুবহু প্রশ্ন হয়। মনে থাকবে, দুইটা থেকে যদি প্রশ্ন হয়, প্রকৃত ছাঁকন চাপ কত, আজমল স্যার কিন্তু দিয়েছে কত ভাইয়া? 25। তাহলে আমরা অ্যান্সার দিয়ে আসবো পরীক্ষা হলে 25, বাট যদি 25 না থাকে তাহলে অ্যান্সার দিয়ে আসবো 35। নেক্সট আসো। এগুলো আমরা পড়ছি। এই যে বক্স, এই বক্স নিয়ে আমার স্টুডেন্টের ব্যাপক প্রশ্ন। আমি যদি এটা না পড়াই যাই, স্টুডেন্ট আমাকে নিয়ে আবার প্রশ্ন করবে। চলো আমরা এটা পড়াই যাব। এই যে প্রশ্ন আসে বিভিন্ন অংশে সংগ্রাহী নালী বা বিভিন্ন অংশে সংগ্রাহী নালী অংশের কাজ, ঠিক আছে ভাইয়া? এই যে খেয়াল করে দেখো, এটা আমরা কিভাবে মনে রাখবো, তোমার মাত্র 2 মিনিট লাগবে। কিভাবে মনোযোগ দাও দেখো। আমরা এত কিছু যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে চাও, তুমি দেখবা যে এটা তুমি সবকিছু ভুলে গেছো। এই জন্য আমাদের এটা দরকার নাই। তুমি দেখো এই লাইনের প্রশ্নের অ্যান্সার তুমি অলরেডি পারো। যে দেখো, যে রক্তে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার বা 25 মিলিমিটার এটা তৈরি করে, এটা আমরা জানি। বাকি অপশনগুলো আমি কিভাবে পড়বো? আমি দুইটা কথা মনে রাখি। আমি কয়টা কথা মনে রাখি? দুইটা কথা। একটা কথা মনে রাখি, আমি যদি কোনো বাংলা লেখা পাই, বাংলা লেখা, যদি কোনো বাংলা লেখা পাই, তাহলে আমি এটা ধরে নেই এটা হলো প্রক্সিমাল প্যাচার্নালিকা, পিসিটি পাই। আর একটা জিনিস আমি মনে রাখি, সেটা হলো যে সোডিয়াম, ক্লোরিন আর পানি 3 জায়গায়, সব জায়গায় অবস্থান করে। তাহলে আমি দেখো দুইটা কথা মনে রাখবো, যদি কোনো বাংলা লেখা পাই সেটা আমি প্রক্সিমাল ভাববো। দেখো কি কি বাংলা লেখা পাইতে পারি? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, জৈব অ্যাসিড, ক্ষার। তাহলে কোনো বাংলা লেখা অথবা ইংলিশ লেখা পাইলে এই কথাগুলো ইংলিশ লেখায় আলিম স্যারের বইতে দেয়া আছে। তার মানে তুমি শিওর যে যদি কোনো তুমি বাংলা লেখা পাও অথবা গ্লুকোজকে যদি এইভাবে লেখা থাকে গ্লুকোজ, তাহলে অবশ্যই সেটা প্রক্সিমাল হবে। ব্যতিক্রম আছে, সংগ্রাহী নালিকার মধ্যে একটা ব্যতিক্রম আছে, দেখো ইউরিয়া। তাহলে মনে রাখবা, ইউরিয়া বাংলা লেখা হলেও এটা কিন্তু কোন জায়গা থেকে হইতে পারে? সংগ্রাহী নালিকার মধ্যে। গেল। তাহলে ফার্স্ট অপশনটা আমরা বুঝতে পারছি। এবার দেখো
সোডিয়াম ক্লোরাইড এবং পানি সব জায়গায় আছে, এই কথা তোমাকে কিভাবে সাহায্য করবে? যদি তোমার প্রশ্ন হয় নিম্নের কোনটি প্রক্সিমাল প্যাচারনালিকা থেকে ক্ষরিত হয় না, এই প্রশ্ন যদি হয়, এখান থেকে প্রশ্ন করা একটা টিচারের জন্য কিন্তু অনেক কঠিন। আমি প্রশ্ন করতে যাই দেখছি, তাহলে এই প্রশ্ন যদি করে তুমি দেখবা সব জায়গার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আর পানি কমন। খেয়াল করে দেখো, সোডিয়াম ক্লোরাইড পানি কমন, দেখো পানি সোডিয়াম ক্লোরাইড কমন, দেখো সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে যে তোমার পানি কমন, দেখো সোডিয়াম ক্লোরাইড এবং পানি হচ্ছে কমন। তার মানে যদি প্রশ্ন করে কোনটি সংগ্রহের নালিকা থেকে ক্ষরিত হয় না, তার মানে তিনজন বাদে অ্যান্সার হবে কোনটি সংগ্রহের নালিকা থেকে ক্ষরিত হয় না। তাহলে প্রশ্ন দুইভাবে হতে পারে। যদি প্রশ্ন করে বাংলা নাম পাই, তাহলে আমরা বুঝবো বাংলা কোনো নাম, বা যদি কোনো ইংলিশ নাম পাই তাহলে আমরা ধরে নেব এটা প্রক্সিমাল প্যাচার নালিকা থেকে। আর যদি বাংলা নাম না পেয়ে যদি সোডিয়াম ক্লোরাইড এবং পানি থেকে যদি অপশনের মধ্যে থাকে, এবং যদি প্রশ্ন হয় কোনটি সংগ্রহের নালিকা থেকে ক্ষরিত হয় না বা কোনটি সংগ্রহের নালিকার মধ্যে পুনঃশোষিত হয় না, তাহলে আমরা কিন্তু অ্যান্সার কিন্তু ওই তিনজন বাদে আমরা অ্যান্সার করব, কারণ আমরা দেখতে পাচ্ছি সব জায়গার মধ্যেই এই সোডিয়াম ক্লোরাইড এবং পানি আছে। যদিও এখান থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি কম, কারণ আমি টিচার হিসেবে প্রশ্ন করতে গিয়ে দেখছি এখানে প্রশ্ন করতে অতটা ইজি না, ভাল লাগে না, ঠিক আছে? কারণ প্রশ্ন করতে গিয়ে দেখি সবগুলো মিলে যায়, তো প্রশ্ন করতে গিয়ে সমস্যা হবে। দেখো ওল্ড বইতে এই আছে কিনা, নাই, ওল্ড বইতে সম্ভবত এই সবটা নাই, তবে আলিম স্যারের বইতে ওল্ড এডিশনে এটা ছিল। আলিম স্যারের বই থেকে যখন দেখছে যে আজমল স্যার এটা আলিম স্যারের বইতে আছে, আজমল স্যার এটা তুলে দিছে। তবে যেহেতু কোনো এডিশনের প্রবলেম না হয় এই জন্য উনি কি করছে, দেখো ওই বইতে লেখা আছে গ্লুকোজ ইংলিশে, অ্যামাইনো অ্যাসিড লেখা আছে ইংলিশে, এই বইতে আছে অ্যামাইনো অ্যাসিড বাংলায়। তার মানে কিন্তু তুমি কপিরাইটে কোনো ঝামেলা ধরতে পারবে না, ঠিক আছে? আল্লাহর রহমতে আজমল স্যারের মাথায় অনেক বুদ্ধি, আলহামদুলিল্লাহ। তুমি দেখো তাহলে এই যে তুমি দেখো এই যে বিষয়গুলো, এই বক্সটা না আমাদের কিন্তু এই ক্ষেত্রে সুবিধাই হয়, কারণ আজমল স্যারের বইতে সব ইনফরমেশন পাই, তো তাহলে আমাদের সুবিধা হয় একটা বই থেকে আমরা অনেক ইনফরমেশন পড়তে পারি, ঠিক আছে ভাইয়া? তাহলে জাস্ট তুমি দুইটা টিপস মনে রাখবা, কোনো বাংলা লেখা বা কোনো ইংরেজি লেখা যদি পাও, এটা হবে হচ্ছে প্রক্সিমাল প্যাচার নালিকা, ব্যতিক্রম রয়েছে ইউরিয়া, সেটা হবে সংগ্রহের নালিকা থেকে। আর সোডিয়াম ক্লোরিন পানি সব জায়গায় আছে, যদি প্রশ্ন থাকে কোনটি নয়, তাহলে আমি এই তিনজনকে বাদে অ্যান্সার করে আসবো। এর যে ডিটেলস তোমাকে যদি আমি একটু ক্লিয়ার করতে যাই, সব দেখবা যে এর জন্য যে ছন্দ আছে, ছন্দ পড়তে পড়তে তোমার খালি ছন্দই মনে থাকবে আর কিছুই মনে থাকবে না, দরকার নাই, এতে এত বেশি প্রশ্ন আসে না, এই টিপস দিয়ে বেশিরভাগ প্রশ্নের অ্যান্সার করে ফেলা যায়, তাহলে আর দরকার নেই। ওকে, এবার আসে পরবর্তীতে টপিক যেটা রেচনের শারীরবৃত্ত। এই রেচনের শারীরবৃত্ত টপিককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। রেচনের শারীরবৃত্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র উৎপাদন আর একটা হচ্ছে মূত্র সৃষ্টি। প্রথমে আসি নাইট্রোজেন ঘটিত বজ্র উৎপাদনের মধ্যে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তুমি দেখতে পারতেছো এখানে চারটি খুব গুরুত্বপূর্ণ চারটা কি আছে, এখানে বিক্রিয়া দিয়ে আছে। এই যে দেখো ভাইয়া, চারটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দিয়ে আছে। আমিষ থেকে কি উৎপন্ন হয়, দেখো আমি 2 নম্বর বিক্রিয়া ধরি, যে কোনো একটা বিক্রিয়া থেকে কি প্রশ্ন আসতে পারে আমি তোমাকে একটু ধরাই দিই, খেয়াল করে দেখো। তোমাকে প্রশ্ন করবে এই বিক্রিয়া দিয়ে, এখানে হট চিহ্ন দিয়ে প্রশ্ন করবে যে অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামাইনেশন অ্যামোনিয়ার সাথে কি উৎপন্ন হয়, আমরা অ্যান্সার করব কিটো অ্যাসিড, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হতে পারে কোন প্রক্রিয়ায়, আমরা জানি ডিঅ্যামাইনেশন হচ্ছে প্রক্রিয়ার নাম। আরেকটা প্রশ্ন হতে পারে কোন এনজাইম, এনজাইমের নাম হলো ডিঅ্যামাইনেজ, নট ডিঅ্যামাইনেশন, এনজাইমের নাম কি ডিঅ্যামাইনেজ, কোথায় সংগঠিত হয়। এই বিক্রিয়াটা আসলে তোমরা অনেকে ভাবতে পারো এটা মনে হয় বৃক্কের মধ্যে সংগঠিত হয়, যেহেতু বৃক্ক অধ্যায় না, এটা যকৃতে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। কোন চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে এটা সম্পন্ন হয়। তাহলে দেখো একটা ইয়ে থেকে 4টা 5টা মতো প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এবার একটু খেয়াল করে দেখো, এখানে কোনটা উৎপন্ন হয়, কিটো অ্যাসিড, কোন প্রক্রিয়া ডিঅ্যামাইনেশন, কোন এনজাইম ডিঅ্যামাইনেজ, কোথায় সংগঠিত হয়, যকৃতে, কোন প্রক্রিয়ায়, অর্নিথিন চক্রের মাধ্যমে। এই একটা প্রশ্ন তুমি পড়ো, তুমি দেখবা পরীক্ষা হলে গিয়ে এখান থেকে প্রশ্ন কমন পাবা, ঠিক আছে ভাইয়া? ওকে, এভাবে প্রশ্ন আসতে পারে ইউরিয়া তৈরি প্রক্রিয়ার নাম কি, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া। ইউরিয়া তৈরি কোথায় ঘটে, যকৃতে। প্রশ্ন আসতে পারে কোন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে। আমার মনে হয় প্রশ্নের অ্যান্সার গুলো তোমরা পারতে কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের প্রথম টপিক শেষ, নাইট্রোজেন ঘটিত বজ্র উৎপাদন। আমরা এখন দ্বিতীয় টপিকে যাব, মূত্র সৃষ্টি। খেয়াল করে দেখো, চলো আমরা চলে যাই মূত্র সৃষ্টি টপিকের মধ্যে। দেখো মূত্র সৃষ্টির প্রক্রিয়াকে বিজ্ঞানী কুশনি 3 ভাগে ভাগ করেছে। তাহলে মূত্র সৃষ্টি প্রক্রিয়াকে বিজ্ঞানী কুশনি কয় ভাগে ভাগ করছে, বিজ্ঞানী কুশনি মূত্র সৃষ্টি প্রক্রিয়াকে 3 ভাগে ভাগ করছে। ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে কোনটি কুশনি বর্ণিত ধাপ নয়। তাহলে কুশনি বর্ণিত ধাপগুলো মনে রাখার জন্য তুমি এক কাজ করো, বিজ্ঞানী আনিসের নাম লিখে রাখো। বিজ্ঞানী কার নাম, আনিস। আনিসে কি হয় ভাইয়া, আতে আল্ট্রা ফিল্ট্রেশন, বাংলায় বলে অতে অতি পরিশ্রাবণ, নতে নির্বাচনমূলক পুনঃশোষণ, শতে হবে সক্রিয় ক্ষরণ। তাহলে আমরা 3টা ধাপের নাম বুঝলাম। নির্বাচনমূলক পুনঃশোষণের আরেকটা নাম হলো টিবিউলার পুনঃশোষণ। তাহলে তুমি মনে রাখলা। তাহলে দেখো তুমি
আনিস দিয়ে মোটামুটি মনে রাখতে পারতেছো, মূত্র সৃষ্টি প্রক্রিয়াকে বিজ্ঞানী কুশনি 3 ভাগে ভাগ করছে। আনিস দিয়ে মনে রাখা যায়, আতে আল্ট্রাফিল্ট্রেশন, নতে নির্বাচনমূলক পুনঃশোষণ, শতে সক্রিয়করণ। শেষ প্রশ্ন। এই 3টা প্যারার মধ্যে বেশিরভাগ প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসার পসিবিলিটি আছে সক্রিয়করণ থেকে। এর মধ্যে যে আল্ট্রাফিল্ট্রেশন আর হচ্ছে তোমার টিবিউলার পুনঃশোষণ থেকে বেশি একটা প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে না, ইনশাল্লাহ আসবে না। আমরা চলো সক্রিয়করণ থেকে কি প্রশ্ন আসতে পারে এটা আমরা একটু দেখি। তাহলে আমরা বললাম বেশিরভাগ প্রশ্ন আসবে কি থেকে? সক্রিয়করণ থেকে। চলো আমরা 3 নম্বর প্যারা যেটা আছে, টিবিউলার ক্ষরণ 100% দিয়ে আছে। দেখো তোমাদের দাগানো বইয়ের মধ্যে তোমরা যখন দেখবা দাগানো বই, তখন 100% দেখবা। এই দেখো টিবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ কি প্রশ্ন আসতে পারে এটা আমি তোমাকে পড়াবো। কিন্তু যাদের সামনে বই আছে, যারা পড়ালেখা করতেছো, তারা এক কাজ করো, এখানে দেখবা ছোট একটা প্যারা, 3-4 লাইনে একটা প্যারা আছে, 1 মিনিট মনোযোগ দিয়ে পড়ো, তুমি দেখবা তোমার পড়া ধরতে অনেক সুবিধা হবে, আমি প্রমিস করতেছি। তার মানে তুমি দেখো যে এই যে টিবিউলার শ্বসন বা ক্ষরণ, এটা থেকে তুমি আমাকে একটু পড়ে বলো যে এখানের মধ্যে আসলে কি কি লাইন আছে, একটু পড়ো। যাদের সামনে বই আছে একটু পড়ো ভাইয়া, তাহলে তুমি দেখো তোমার আমি পরে বুঝার পরে তোমার ব্যাপারটা সহজেই নলেজে আসবে। 3-4 লাইনে একটা প্যারা আছে, একটু পড়ো। টিবিউলার ক্ষরণ। পড়লে ব্যাপারটা সহজ হবে। 3 নম্বর যে পয়েন্টটা দেখো, এই যে 3 নম্বর ক্ষরণ, টিবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ যেটা আমরা বলি, এই সক্রিয় ক্ষরণটাকে থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাকে বুঝাই দেবো। যাদের সামনে একটু বই আছে কষ্ট করে একটু 3-4 লাইন একটু পড়ো। দেখো ভাইয়া আমি কিন্তু তোমাকে বুঝাইলে এরপর তুমি সহজে বুঝতে পারবা। আচ্ছা আমি এখন বলবো, দেখো এই টিবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ নামটা কেন হয়েছে এটা তুমি আগে আগে এটা আগে মনে করো। টিবিউলার সক্রিয় ক্ষরণ নাম হয়েছে এই কারণে, আমরা জানি ক্ষরণ 2 প্রকার। ক্ষরণ কয় প্রকার? 2 প্রকার, সক্রিয় নিষ্ক্রিয়। সক্রিয় বলতে কি বোঝায়? যে ক্ষরণ প্রক্রিয়ায় কোষের এটিপি খরচ হয় তাকে আমরা বলি সক্রিয়। যে ক্ষরণ প্রক্রিয়ায় কোষের এটিপি খরচ হয় না তাকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় ক্ষরণ। তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু সক্রিয় ক্ষরণ, টিবিউলার সক্রিয় ক্ষরণ, তার মানে এখানে অবশ্যই কি হবে? এটিপি খরচ হবে। এবার আসি ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসবে। দেখো এখানে 2টা অংশের কথা বলা হয়েছে। একটার নাম হলো প্রক্সিমাল প্যাচার নালিকা, যাকে আমরা সংক্ষেপে বলি পিসিটি, আর একটা হচ্ছে ডিস্টাল প্যাচার নালিকা, যাকে বলা হয়েছে ডিসিটি। আমাদের পরীক্ষায় মনে রাখতে হবে কোন অংশ থেকে কি কি খরিত হয়, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, পিসিটি থেকে খরিত হয় 2টা উপাদান, যা আমরা একটা দেশের নাম দিয়ে মনে রাখতে পারি। সেই দেশের নাম কি? ইউক্রেন। ইউক্রেনে কি হবে? ইউতে হচ্ছে ইউরিয়া, ক্রেনে হবে হচ্ছে ক্রিয়েটিনিন। তার মানে আমরা বুঝতে পারতেছি প্রক্সিমাল প্যাচার নালিকা থেকে খরিত হয় 2টা উপাদান, ইউক্রেন দিয়ে মনে রাখা যায়। ইউতে হচ্ছে ইউরিয়া, ক্রেনে কি হবে? ক্রিয়েটিনিন। ডিস্টাল কমিউনিকেটর টিবিউল থেকে খরিত হয় কয়টা উপাদান ভাইয়া? 6টা উপাদান। ডিস্টাল উপাদান থেকে কয়টা উপাদান খরিত হয়? 6টা উপাদান। কিভাবে মনে রাখবো দেখো, ধরো তোমার এক বন্ধুর নাম হলো হক্স, তুমি তাকে ডেকে বললা, হক্স আমি হাইড্রা হাইড্রা পিটাবো। তাহলে তুমি বললা যে হক্স আমি হাইড্রা পিটাবো। ঠিক আছে, লেখা একটু প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে তুমি লিখলা যে হক্স আমি হাইড্রা পিটাবো। এটা দিয়ে তুমি 6টা উপাদান কিন্তু সহজেই মনে রাখতে পারবা। এবার যারা রিডিং পড়ছো দেখো তো ভাইয়া তোমাদের কি উপকার হচ্ছে কিনা। দেখো হক্সের হতে কি হবে? হিস্টামিন। কতে কি হবে? কোলিন। শতে কি হবে? সেরোটোনিন। আমিতে কি হবে? অ্যামোনিয়া। হাইড্রাতে কি হবে? হাইড্রোজেন। পিটাবোতে কি হবে? পটাশিয়াম। তার মানে দেখো ভাইয়া তোমার যে অবজেক্টিভ গুলো হয়ে গেছে, তুমি কিন্তু একদম ক্লিয়ার। তুমি জাস্ট 2টা কথা মনে রাখবা, একটা হচ্ছে পিসিটি থেকে যা খরিত হয় তা একটা দেশের নাম ইউক্রেন, আর ডিসিটি থেকে মনে রাখবা তোমার একটা মারামারি বা একটা পিটাপিটি একটা অবস্থা, নাম হলো হক্স আমি হাইডা পিটাবো। হক্সের হতে কি হবে? হিস্টামিন। কতে কি হবে? কোলিন। শতে কি হবে? সেরোটোনিন। আমিতে অ্যামোনিয়া। হাইড্রাতে কি হবে? হাইড্রোজেন। পিটাবোতে কি হবে? পটাশিয়াম। আই থিঙ্ক এরপরে তোমার আর এখান থেকে কিছু করার নাই, আমরা নেক্সটে চলে যাব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই কথাবার্তা আছে, আমরা নেক্সটে চলে যাব। তাহলে এই পেজ থেকে আমাদের পড়া শেষ, আমরা এখন সামনের দিকে আগাই যাব। সামনের দিকে আগাইলে দেখো কি হয়। দেখো এই টিবিউলার ক্ষরণ আর পুনঃশোষণ একটা বক্স আছে ভাই,
টিবিউলার ক্ষরণ আর পুনঃশোষণের একটা বক্স আছে, এখান থেকে সত্যি কথা বলি তোমার কিছুই পড়তে হবে না। এই যে টিবিউলার ক্ষরণ আর বক্স যেটা আছে এখান থেকে তোমার কিছুই পড়তে হবে না। আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখো এই যে জুম করে দেখাই দিচ্ছি ভাই, এখানে টিবিউলার ক্ষরণ আর টিবিউলার পুনঃশোষণ থেকে তোমার কিছুই পড়তে হবে না। তুমি যদি একদম পড়তে চাও যে না ভাই আমার এত বড় একটা বক্স 100% দিয়ে আছেন, আপনি পড়তেই হবে না এটা বলতেছেন, কিছু একটা পড়তে বলেন প্লিজ, ভালো লাগতেছে আমার, পড়তে বলেন প্লিজ। অনেকে থাকে না যে আমার ভাই এটা পড়তে বলেন নাহলে আমার ভালো লাগে না, তাহলে তাদের জন্য তারা খেয়াল করে দেখো এখানে এটা শুধুমাত্র ব্যাপন প্রক্রিয়া এবং সক্রিয় প্রক্রিয়া হয়, আর এটা শুধুমাত্র সক্রিয় পরিবহন প্রক্রিয়ায় ঘটে। এই যে তাদের জন্য যারা তোমার হচ্ছে বলো প্লিজ কিছু একটা পড়তে বলেন ভালো লাগতেছে না, তাদের জন্য দেখো তাহলে ব্যাপন এবং সক্রিয় দুইটা প্রক্রিয়ায় টিবিউলার পুনঃশোষণ আছে, আর টিবিউলার ক্ষরণ শুধুমাত্র সক্রিয় প্রক্রিয়ায় ঘটে। জাস্ট জাস্ট এটা। এবার দেখো পরবর্তী টপিকস মূত্র। মূত্র নিয়ে প্রশ্ন আসলেই প্রথম যে আমার প্রশ্ন মাথায় আসে, বলতো একজন স্বাভাবিক মানুষের প্রতিদিন কতটুকু মূত্র ত্যাগ করে? দেখি আমি অ্যান্সার দেখি, একটা স্বাভাবিক মানুষ প্রতিদিন কতটুকু মূত্র ত্যাগ করে? আচ্ছা দেখি, আচ্ছা প্রথম অ্যান্সার দিয়েছে হচ্ছে চাঁদনি খাতুন 1.5 লিটার, থ্যাংক ইউ। তারপরে আরেকজন অ্যান্সার করছে তনিম হক, অমিত সূত্রধর, এবং হচ্ছে ফারজানা আলম মিম, মোহাম্মদ আবু নাইম। সো গুড, সো গুড। ঠিক আছে, তোমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পড়াশোনা করতেছো দেখে খুব ভালো লাগতেছে। তাহলে চলো আমরা মেন কথায় আসি, সেটা হচ্ছে এই যে যে 1.5 লিটার, কেউ কেউ বলে 1500 ml, তবে একবার এক স্টুডেন্ট ভুল করে আমরা বলছিল যে ভাই 1500 লিটার, তাই আমি বুঝলাম যে তুমি তো পুরা পৃথিবীকে 7 ফিট পানির নিচে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতেছো, তাহলে 1500 লিটার না, 1500 ml অথবা 1.5 লিটার। বাট তোমাকে যদি প্রশ্ন করা হয় রেঞ্জ কত, আমরা মনে রাখবো 0.5 থেকে 2.5 লিটার, 0.5 থেকে 2.5 লিটার। আমি একটু এটা দেখাই দিচ্ছি ভাইয়া, দেখো 0.5 থেকে 2.5 লিটার, এটা হচ্ছে রেঞ্জ, বাট এভারেজ বললে 1.5 লিটার। এখন একটা লোক, অর্থাৎ একটা লোক স্বাভাবিক লোক সর্বোচ্চ 2.5 লিটার পর্যন্ত মূত্র ত্যাগ করতে পারে, এর বেশি সে পারবে না। এখন একটা লোক প্রতিদিন 10 লিটার মূত্র ত্যাগ করে, সে কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কি বলবা তোমরা এটাকে? অবশ্যই অস্বাভাবিক। তার এই অস্বাভাবিকতাকে মেডিকেলের ভাষায় আমরা বলি ডাইইউরেসিস, অর্থাৎ মূত্রের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে আমরা বলবো ডাইইউরেসিস, এবং যে সকল উপাদান এই মূত্রের পরিমাণকে বাড়ায় দিবে তাদেরকে আমরা বলবো ডাইইউরেটিক্স। দ্যাট মিনস ডাইউরেটিক্স হচ্ছে তারাই যারা মূত্রের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বাড়ায় দেয়। এরকম কারা কারা আছে আমরা জানি, চা, কফি, লবণযুক্ত পানি, তারপরে তোমরা যে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খাও, 7 আপ, কোকাকোলা, সবগুলোই কিন্তু ডাইইউরেসিস রেটিক্স, তারা মূত্রের পরিমাণ তারা কি করে বাড়ায় দেয়। বিশ্বাস করে যদি না হয় তুমি এক কাজ করতে পারো, আজকে বাসায় বসে 1 লিটার চা বা কফি বানাও, 1 লিটার চা বা কফি বানায় তুমি খাও, খাওয়ার পরে তুমি দেখো যে অন্যান্য সময়ের তুলনায় এখন কত সময় পরে তোমার ইচ্ছা হয়, ইচ্ছা হয় মানে কি মূত্র ত্যাগের ইচ্ছা হয়, তাহলে কত সময় পরে তুমি দেখবা যে অন্যান্য সময়ের তুলনায় অল্প সময় তোমাকে প্রকৃতি ডাকতেছে, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে যে আমরা পড়াশোনা করি এটা কিন্তু মিথ্যা না, কথাগুলো সত্য। বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে সবকিছুই মোটামুটি প্র্যাকটিক্যাল করা যায়। ফিজিক্সে অনেক কিছু আমরা পড়ি যেটা হয়তোবা অনেক কিছু ভাল লাগে কিন্তু আমরা ওইগুলো প্র্যাকটিক্যাল করতে পারি না। যেমন ধরো ফিজিক্স তোমাকে শিখাইছে যে পৃথিবী থেকে কাউকে যদি 11.2 কিলোমিটার বেগে 11.2 কিলোমিটার বেগে পৃথিবী থেকে ছুড়ে মারা হয়, সে আর পৃথিবীতে আসবে না। এখন তোমার এক বন্ধু বা বান্ধবী বা ধরো তোমার কাছের আত্মীয় যাকে তোমার ভালো লাগে না, তোমাকে নিয়ে বারবার সমালোচনা করে, তাকে কি তুমি চাইলেই 11.2 কিলোমিটার বেগে ছুড়ে মারতে পারবা? পারবা না। কিন্তু বায়োলজিতে তুমি সবকিছু চাইলেই প্র্যাকটিক্যাল করতে পারবা। অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া 1 লিটার চা বা কফি এটা কেমনে খাবো? তোমাদের অনেকেই আছে, আমি স্টুডেন্টের মধ্যে জানি, তারা অনেকেই আছে চাকে ঠান্ডা করে শরবত হিসেবে খায়। তো যারা চাকে ঠান্ডা করে শরবত হিসেবে খায় তাদের জন্য 1 লিটার তো খুব একটা কঠিন জিনিস না, তাই না? ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ডায়াবেটিস কারা আছে এটা আমরা মনে রাখবো, ডায়াবেটিস কাকে বলে এটা আমরা মনে রাখবো, রেঞ্জটা মনে রাখলাম। এবার আসি নেক্সটের দিকে। মূত্রের পিএইচ কত আমরা জানি 5 থেকে 6.5, আপেক্ষিক গুরুত্বটা মনে রাখতে হবে। আচ্ছা দুইটা জিনিস মনে রাখবা, ভর্তি পরীক্ষায় অলরেডি প্রশ্ন আসছে বা আমরা প্রশ্ন না আসলেও সামনের দিকে আসবে, সেটা হলো প্রশ্ন আসছে অলরেডি, আবার সামনের দিকেও আসবে। সেটা কি? সেটা হচ্ছে আমি তোমাকে বলে দেই, একটা হলো মনে রাখবা যে
একটা দুইটা কথা তুমি মনে রাখবে, একটা হলো ইউরোক্রোম, একটা হলো ভাইয়া খেয়াল করে দেখো ইউরোক্রোম, এটা হলো ইউরোক্রোম। আমার মনে হয় এইটাকে আমি একটু যদি বড় করি লেখাটা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো এটা হলো ইউরোক্রোম। ইউরোক্রোম যদি হয়, ইউরোক্রোম থাকার কারণে মূত্রের বর্ণ হলুদ হয় বা খড়বর্ণের হয়। অনেকে খড়বর্ণ বলতে বোঝে না কিছু, আর হলুদ হলো এটাও বোঝে না কিছু। আমি একটু কথা বলি ভাইয়া, মূত্রের বর্ণ তোমার তো দেখার কথা, যদি তুমি যেহেতু একটা মানুষ, তাহলে এটা তোমার দেখার কথা, কিন্তু খড়বর্ণ অনেকে দেখেনি। খড়বর্ণ কি, যে খড়বর্ণটা হলো যে খড় যদি দেখো সেটা হচ্ছে ধান মাড়াই করার পরে শুকাইতে দিলে তারপর যে বর্ণটা হয়, এটা হলদেটে একটা ভাব আসে, ওইটাকে বলে খড়বর্ণ। ইউরোক্রোম থাকার কারণে এটা খড়বর্ণে হয়। আর একটা মনে রাখবা, ইউরি নোট থাকার কারণে, ইউরি নোট থাকার কারণে এটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু একটা ঝাঁঝালো বা একটা দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক আছে, ইউরি নোট থাকার কারণে একটা ঝাঁঝালো দুর্গন্ধ পাওয়া যায়। তাহলে দুইটা কথা মনে রাখতে হবে। মূত্রের বর্ণ যারা দেখছো তারা মনে জানো যে এটা বর্ণ হয় হলুদ বর্ণের বা খড় বর্ণের, আর এটার কারণ হচ্ছে ইউরোক্রোম। তারপরে তোমরা যারা কোনো সময় হোস্টেলে বা হলে যাও, হলে তোমরা মূত্র ত্যাগ করলে দেখবা যে ওখানে চারদিকে একটা ঝাঁঝালো একটা দুর্গন্ধ রয়েছে। এই ঝাঁঝালো দুর্গন্ধের কারণ হচ্ছে ইউরিনোট, অর্থাৎ তুমি ওখানে গেলে মনে করবা যে বেটা ইউরিনোটের কারণে আজকে এই ঝাঁঝালো গন্ধের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই কথাগুলো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, তোমার মনে হয় এটা পারবা। নেক্সটে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে একটা বক্স, বাট এই বক্স আমি কেমনে মনে রাখবো? এই বক্স কেমনে মনে রাখবো? এত বড় একটা বক্স খাইছে। ইজ ইট পসিবল? এভরিথিং ইজ পসিবল। কিভাবে সম্ভব দেখো, এটা আমরা একটা লাইন দিয়ে সব মনে রাখতে পারবো, আমাদের এটা নিয়ে কোনো প্রবলেমই নেই, এটা এক লাইন দিয়ে আমরা সব মনে রাখবো। কিন্তু আমার প্রবলেমটা কোথায় আমি বলি, শোনো দেখো, যে এটার লাইনটা শানে নজরুল আগে একটু ব্যাখ্যা করে নেই, মানে এটা কিভাবে আসলো। আমরা এই লাইনটার মধ্যে একটা পালাইজার ঘটনা আছে। আমরা জানি যে পৃথিবীতে শাদী, এটা একটা ইন্ডিয়ান শব্দ, আমরা জানি শাদী একটা ইন্ডিয়ান শব্দ, যা বাংলা অর্থ হচ্ছে বিবাহ। এই শাদী বা বিবাহ পৃথিবীতে দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে পারিবারিক, পরিবার তোমাকে কোথাও এক জায়গায় নিয়ে গিয়ে তোমাকে দুজনকে পরিচয় করে দিয়ে তারপরে যে বিবাহ সম্পন্ন হলো, এটাকে আমরা বলি পারিবারিক বা অ্যারেঞ্জ ম্যারেজ। আবার তুমি আগে থেকেই পরিবেশ এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে আগে থেকে কাউকে পছন্দ করলা, সেটা মেনে নিল না, অন্য কারো অন্য কোনো জায়গায় আকাশ বাতাসকে সাক্ষী রেখে যে বিবাহ বন্ধনে সম্পন্ন করলো, এটাকে আমরা বলি হচ্ছে পালাইজা বিয়ে। তাহলে বিয়ের যে ক্লাসিফিকেশন, এটা তোমাকে জানতে হবে। তার মানে পালাইজা বিয়ে নিয়ে আমরা যে একটা ঘটনা বলবো, এটা আমার মনে হয় তুমি কিন্তু সহজেই কিন্তু তুমি কিন্তু পারবা। খেয়াল করে দেখো, আমরা একটা লাইন দিয়ে পুরো বক্স মনে রাখবো, কিভাবে আমরা দেখি, নেক্সট আসি। দেখো এই লাইনটি দিয়ে কি মনে রাখবো, লাইনটা দেখো, মাইক্রো পেয়ে শালা ফাহিম শাদি করে অন্য এলাকায় পালালো। মনোযোগ দাও, তো দেখো, মাইক্রো পেয়ে শালা ফাহিম শাদি করে অন্য এলাকায় পালালো। এই লাইন দিয়ে তুমি দেখো ভাইয়া যে কিভাবে তুমি সহজেই অ্যান্সার করতে পারো। তার আগে আমাকে বলো তো দেখি, এখানে কিছু ওয়ার্ড তোমার মনে না থাকতে পারে বা না পারতে পারে। একটা হলো শাদী শব্দের অর্থ কি ভাইয়া, শাদী শব্দের অর্থ হচ্ছে বিবাহ। আবার কিছু বানান তোমরা দেখতেছো হয়তো ভুল আছে, যে এলাকায় বানান ভুল লিখছেন ভাইয়া। আমি আসলে এই বানান ভুলগুলো যেখানে যেখানে দেখবো আমি ইচ্ছে করে করি, কারণ আমি বিশ্বাস করি ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ভুলই ভালো, তাই না ভাইয়া বলো? তুমি দেখো কি দারুণ কিছু হলো, আমরা এটা দেখবো কি কি অংশ আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা লাইনটা মনে রাখবো, মাইক্রোপে শালা ফাহিম শাদি করে অন্য এলাকায় পালালো। অন্য এলাকায় তো পালাবে, মাইক্রোপে মানে বিয়ে করে যদি সে নিজের এলাকায় বসে থাকে তাহলে তো মনে করো যে পাইলে একদম খবর আছে। তাহলে তুমি দেখো এগুলোর মধ্যে তোমার দুইটা টিপস আছে, যে তোমরা যখন এই ধরনের ঘটনা যদি কখনো ঘটাতে চাও তাহলে অবশ্যই মাইক্রো ব্যবহার করতে হবে, এটা একটা টিপস। কারণ তুমি যদি লোকাল বাসের জন্য বসে থাকো তাহলে তোমার খবর আছে। আর শাদি করে অন্য এলাকায় চলে যেতে হবে, এটা একটা টিপস, কারণ তুমি যদি ওই এলাকায় বসে থাকো তাহলে ধরা পড়ার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। তাহলে দুটো টিপস এর মধ্যে আছে। এবার মেন টিপসে আসি, অর্থাৎ আমাদের বক্সটাকে মনে রাখো। দেখো মাইক্রো কথাটা অর্থ কি ভাইয়া, ক্ষুদ্র নাকি বড়? মাইক্রোবাস মানে ছোট বাস, তার মানে বুঝতে পারতেছি এটা ক্ষুদ্র। মাইক্রো দিয়ে আমরা এমন চারটি ক্ষুদ্র উপাদানের নাম মনে রাখবো যারা এতটাই ক্ষুদ্র, যাদের শেষে, অর্থাৎ যাদের সংখ্যাটা আসবে কিভাবে, পয়েন্টের পরে তুমি শূন্য বসাবা, তারপর ডিজিটটা আসবে। তুমি আমার কথা বুঝতে পারছো? তার মানে মাইক্রো দিয়ে আমরা যে চারটা উপাদান মনে রাখবো তাদের মান এতটাই ক্ষুদ্র যে এদের মান পয়েন্টের পরে শূন্য হবে, তারপর সংখ্যাটা আসবে। খেয়াল করে দেখো কি কি উপাদান আছে। প্রথমে আসি মতে, কি হবে, মতে হচ্ছে ম্যাগনেসিয়াম, এর মান হচ্ছে 0.01। এবার আসো মতে ম্যাগনেসিয়াম এর মান তুমি বুঝতে পারলা 0.01। দ্বিতীয়তে আসো সরেয়া, সরেয়াতে আমরা জানি ছোটবেলায় পড়ছি, সরেয়া সমান সমান আকার, আকারে কি হবে অ্যামোনিয়া, আকারে কি হবে
অ্যামোনিয়া, তার মানে দ্বিতীয় উপাদান হলো অ্যামোনিয়া, মান কত দেখো 0.04, 0.0 হবেই। রস্যইতে ইউরিক অ্যাসিড মান কত 0.05, ক্রতে ক্রিয়েটিনিন নট ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন মান কত 0.07। দেখো মাইক্রো দিয়ে আমরা যে চারটা উপাদান মনে রাখছি খুবই সহজ। মতে ম্যাগনেসিয়াম 1, আগে তো 0.0 বসাই নিব, ম্যাগনেসিয়াম, সরেয়াতে অ্যামোনিয়াম, রস্যইতে ইউরিক অ্যাসিড, কতে ক্রিয়েটিনিন, মান কত 1, 4, 5, 7। যেহেতু মাইক্রো উপাদান আগে 0.0 বসাই নিব, 0.0 বসাই নিব, শেষ। এবার আসো বাকিগুলো কি আছে খেয়াল করে দেখো। বাকিগুলো পতে পেয়ে, পতে তোমার হবে হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম কত হবে, পটাশিয়াম পতে কত হবে 15, তাহলে পতে পটাশিয়াম, পতে পেয়ে, আর পতে কি হবে 15, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এটা কত হবে 15। ওকে, তাহলে পটাশিয়াম 15, দেখো মিলল। এবার সালাতে সালফেট কত হবে 0.18, ফাহিমে ফসফেট কত হবে 0.27, সাদিতে সোডিয়াম কত হবে 0.35, করেতে ক্লোরাইড মান কত হবে 0.60। অন্যতে অন্যান্য উপাদান, এই অন্যান্য উপাদানের মধ্যে আমরা জানি 4টা উপাদান আমাদের বাদ পড়বে, বাকি সব উপাদান পারবো। এর মধ্যে 3টা উপাদান আমাদের পড়তে হবে না, মানে একটা উপাদান পড়তে হবে। এই একটা উপাদান আমি তোমাকে দেখাই দেবো। অন্যান্য উপাদান রস্যইতে ইউরিয়া, আমাকে বলো ইউরিয়া থেকে আমি একটা ইংলিশের প্রশ্ন করি, বলো তো ইউ ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন? ইউ কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন? আমাকে বলো ইউ কি ফার্স্ট পারসন? অন্য কালি কলম ব্যবহার করতে বসে একজন, ঠিক আছে আমি অন্য কালি কলম ব্যবহার করলাম, ঠিক আছে ঠিক আছে। আমরা কোন কালি ব্যবহার করলে তোমাদের ভালো লাগবে আমি দেখি, কালো কালি ব্যবহার করি, ইন্টারন্যাশনাল কালি। দেখো তাহলে দেখো ইউতে কি হবে, আমাকে বলো ইউ কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন? এটা বলো আমাকে ভাইয়া। সেকেন্ড পারসন, ভেরি গুড। তার মানে ইউতে ইউরিয়া এটা কত পার্সেন্ট হবে দেখো, সেকেন্ড পার্সেন্ট, মানে 2% হবে। এবার দেখো পতে পালালো, পতে পানি, আর পতে তোমার 95, তাহলে পানি কত 90, 95, পতে 96 হয় না, 98 হয় না, তাহলে পতে 95, তাহলে পানি কত হবে 95, সবচেয়ে বেশি পরিমাণ। ইউরিয়া কত পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, মানে 2%। বাকি উপাদানগুলো তুমি সহজে মনে রাখতে পারতেছো, মনোযোগ দাও। তাহলে ভাইয়া আমরা বলতে পারি মাইক্রো পে শালা ফাহিম শাদি করে অন্য এলাকায় পালালো। এই লাইনটা যার মনে থাকবে না তাহলে বুঝতে হবে তার বক্স মনে রাখার কোন রকম কোনো সুযোগ সুবিধাই নেই, কারণ সে অন্য পরীক্ষা হলে গিয়ে শিওর ভুল করবে, শাদিতে সোডিয়াম ছিল কিনা বা এটাই যদি মনে রাখতে না পারে। আর তোমাদের এটা পছন্দের লাইন, মাইক্রো পে শালা ফাহিম শাদি করে অন্য এলাকায় পালালো, 10 বার পরও পালাই যাওয়ার একটা ঘটনা, ভাইয়া বলছে অন্য এলাকায় চলে যেতে হবে। এই যে তুমি একবার চিন্তা ভাবনা করে পড়তেছো, তাহলে আমার কাছে মনে হয় তোমার আর দরকার নেই, ঠিক আছে? এত বড় একটা বক্স, এবার আসলে আমরা দেখি মিলাই দেখি যে আসলে এই বক্সটা আমাদের কমপ্লিট হয়েছে কিনা। আমি বলছি দেখো 4টা উপাদান এখানে বাকি থাকবে, তার মধ্যে 3টা উপাদান আমরা হচ্ছে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের একটা উপাদান পড়তে হবে, সেই একটা উপাদান আমি তোমাকে দাগাই দিই। আমি বলছি 4টা উপাদান আমাদের বাকি আছে, তার মধ্যে 3টা উপাদান আমরা পড়বো না, শুধুমাত্র একটা উপাদান আমরা পড়বো। প্রথমে আসি কোন 3টা উপাদান পড়বো না, দেখো হিপিউরিক অ্যাসিড পড়বো না, কিটোন বডিজ পড়বো না, তারপর হচ্ছে ক্রিয়েটিন পড়বো না, এই 3টা পড়বো না। এবার পড়বো কোনটা, একমাত্র ক্যালসিয়ামের মান। এটা একটু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট আমি ব্যাখ্যা করবো, তাহলে তুমি দেখবা বুঝতে পারবা যে এটা কতটা ইম্পর্টেন্ট। এটা মান কত 0.03, এটা আমরা পড়বো, ঠিক আছে ভাইয়া? ক্যালসিয়ামের মানটা ইম্পর্টেন্ট, পড়বো। কেন ইম্পর্টেন্ট জানো? তোমরা কখনো শুনছো যে বৃক্কে পাথর হয়? এই কথাটা তোমরা যদি শুনে থাকো তুমি জানো বৃক্কে পাথর সৃষ্টি করার জন্য অন্যতম দায়ী একটা উপাদান যেটা, তার নাম হলো ক্যালসিয়াম। পাথর সৃষ্টির জন্য অন্যতম দায়ী কে ভাইয়া? ক্যালসিয়াম। তার মানে এই ক্যালসিয়ামের মানটা আমাকে মনে রাখতে হবে, কারণ টিচারদের এটা মনে রাখতে হয়। তাহলে ক্যালসিয়ামের মানটা তারা জানতে চাইতে পারে, ক্যালসিয়াম মান কত 0.03, বাকি সব কিন্তু তুমি পারবা। মাইক্রোপে শালা ফাহিম শাদি করে অন্য এলাকায় পালালো, কাহিনী শেষ। এবার আসো পরের টপিকস। ওকে, আমাদের পরের টপিকটা আমি তোমাকে দেখাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে, খেয়াল করে দেখো, নেক্সট টপিক হচ্ছে দেখো
নেক্সট টপিক হচ্ছে রেচন ও অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। এখান থেকে এখন আর আগের মতো তোমাদের অনুধাবনমূলক মতো প্রশ্ন আসবে না যে রেচন ও বৃক্কের ভূমিকা, রেচনে বৃক্কের ভূমিকা বর্ণনা করো, এই ধরনের তো প্রশ্ন এখন আর আসবে না। এবং দেখবা রেচনে বৃক্কের ভূমিকার মধ্যে পুরো সমাজবিজ্ঞান লেখা, রেচনে বৃক্কের ভূমিকা অপরিসীম, এ নিয়ে আলোচনা না করলেই নয়, চলো এগুলো নিয়ে আমরা আলোচনা করি, এগুলো পরীক্ষা আসবে না। আমাদের কি পরীক্ষা আসবে? তিনটা জিনিস এখানে আছে নতুন বইতে তোমরা দেখবা। একটা হচ্ছে ইউরিয়া, খেয়াল করে দেখো তিনটা জিনিস তোমার এখানে আছে। একটা হচ্ছে ইউরিয়া আচ্ছা, একটা হলো ইউরিয়া, আর একটা হলো আমরা জানি ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। আচ্ছা, আর একটা হলো আমরা জানি হলো ক্রিয়েটিনিন। এই তিনটে সম্পর্কে উৎপত্তি সম্পর্কে জানতে হবে। ক্রিয়েটিনিন, ঠিক আছে ভাইয়া? ক্রিয়েটিনিন। আমরা জানি ইউরিয়া তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন নামক ক্ষারক থেকে, পিউরিন, এটা আমরা মনে রাখবো। আর ক্রিয়েটিনিন তৈরি হয় হচ্ছে ক্রিয়েটিনিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে, যেটা পেশিতে অবস্থান করে। ক্রিয়েটিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে, যেটা পেশি থেকে। এটা তোমাদের বইতে লেখা আছে। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস পড়বো ভাইয়া, মনোযোগ দাও। ইউরিয়া তৈরি হয় কি থেকে আমরা জানি? অ্যামাইনো অ্যাসিড থেকে। কোথায় তৈরি হয়, কি তৈরি হয়, ডিটেইলস আমরা জানি। ইউরিক অ্যাসিড তৈরি হয় কি থেকে? পিউরিন থেকে। ক্রিয়েটিনিন তৈরি হয় কি থেকে? ক্রিয়েটিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে, যেটা কোথায় আসে সেটা আমরা জানি হচ্ছে আমাদের অন্য জায়গায় আছে। দেখো আমি তোমাকে দেখাই, এই প্রশ্নগুলো তোমাদের অনেক কাছে মনে হচ্ছে পারে ভাইয়া এগুলো কি আছে? আছে, দেখাই। না দেখালে তোমরা বিশ্বাস করো না কোনো কিছু, ঠিক আছে? এই যে দেখো, খেয়াল করে দেখো ভাইয়া, এই যে একটু দাগাই দেই, মনোযোগ দাও। এই যে ইউরিক অ্যাসিড, এই দেখো ইউরিক অ্যাসিড তৈরি হয় কি থেকে? পিউরিন ক্ষারক থেকে। আমরা জানি পিউরিন এবং পাইরিমিডিন দুই ধরনের ক্ষারককে নিউক্লিক অ্যাসিড গঠিত, তাই না ভাইয়া? নিউক্লিক অ্যাসিডে পিউরিন ক্ষারক থেকে তৈরি হবে কে এবং কোথায় সংগঠিত হয়? যকৃতে। আগেরটাও যকৃতে, এটাও যকৃত। এবার দেখো ক্রিয়েটিন তৈরি হবে ক্রিয়েটিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে। এটা কোথায় থাকে? পেশিতে থাকে। তাহলে এটা পেশিতে, এটা যকৃতে, এটাও যকৃতে। দেখো এটাও কিন্তু যকৃতের মধ্যে আছে, এই যে যকৃতে। কোন এনজাইম? ডিঅ্যামাইনেজ। কোন প্রক্রিয়া? ডিঅ্যামাইনেশন। এই কথাগুলো আমরা জানি না ভাইয়া? তাহলে এই প্রক্রিয়ার কথাগুলো আমরা জানি। ভর্তি পরীক্ষায় এর চেয়ে বেশি প্রশ্ন আসবে না। পুরনো বইতে নাই ভাইয়া, এটা তো আমরা জানি। পুরনো বইতে নাই, নতুন বইতে অ্যাড করা হয়েছে। নতুন বইতে অ্যাড করা হয়েছে, পুরনো বইতে এটা নাই। নতুন বইতে সবাইকে কিনতে বলা হয়েছিল, তোমরা যারা এখনো কিনো নাই তাদের জন্য গভীর সমবেদনা। ওকে, নেক্সট আসি। আমরা এটা পড়া শেষ। এবার আমরা কিছু স্পট এক্সামে যাব। স্পট এক্সামের ক্ষেত্রে বলো, এই প্রশ্নগুলো অ্যান্সার বলতে থাকো আমাকে। আর শালাতে কোন উপাদান? শালাতে সালফেট। ইয়াল্লাহ, তোমার যে নাম, তোমার নাম কে বুঝে? এটা কি আসল নাম তোমার? কি জানো ইংলিশে একটা নাম লিখছো, ভাই রে ভাই, পাও কই তোমরা এগুলা? সবগুলো অ্যান্সার 1 থেকে 5 একবারে অ্যান্সার করে যে সঠিক সবার আগে জানাবা তাকে, তার নাম আমি উল্লেখ করব ইনশাআল্লাহ। সবগুলো নাম একসাথে, সবগুলো 1 থেকে 5 পর্যন্ত একটা কমেন্টে জানাও। 1 থেকে 5 পর্যন্ত যা সঠিক হবে তার নাম আমি উল্লেখ করব। অনেকে অ্যান্সার করতেছে একটা একটা। না ভাইয়া, তুমি 1 থেকে 5 নম্বর পর্যন্ত একসাথে এক কমেন্টের মধ্যে 1 2 3 4 5, সময় লাগুক সমস্যা নাই। দেখি এরকম কে ফার্স্ট। এই যে সঠিক অ্যান্সার চলে আসা শুরু করছে। প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে হচ্ছে মাহিয়া তাসনিম মোহনা। হাইলাম 3 সেন্টিমিটার লিভার। তারপরে অ্যান্সার দিয়েছে হচ্ছে ইউরিয়া তৈরি হয় কোথায়? লিভারে তৈরি হয়। তারপরে হচ্ছে নারীদের 3.5 থেকে 4 সেন্টিমিটার। আর হচ্ছে প্রক্সিমাল পাচনালিকা। প্রথম অ্যান্সার দিয়েছে মাহিয়া তাসনিম মোহনা, সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে সঠিক অ্যান্সার দিচ্ছে কারা কারা আমি বলি। ও না, এর আগে অ্যান্সার দিছে একজন, সামান্তা সাজনুর। এই অ্যান্সার দিছে সবার আগে, সামান্তা সাজনুর সবার আগে অ্যান্সার দিছে। আমার নাম পড়তে গিয়ে এখানে ব্যাপক কষ্ট পায়। তোমাদের নামগুলো এত জোস, এত ভালো যে তোমাদের নামগুলো আমার পড়তে অনেক কষ্ট হয়। মাহিয়া তাসনিম মোহনা, সে সঠিক অ্যান্সার দিছে। এরপর দিছে হচ্ছে তোমার, আমরা আসি নিশা সম্ভবত। আচ্ছা, মুমতাহিয়া নিশা, এই সঠিক অ্যান্সার দিছে। তারপরে হচ্ছে সঠিক অ্যান্সার দিছে আনারুল ইসলাম রানা, সঠিক অ্যান্সার। এনএস নিহা, সঠিক অ্যান্সার।
আরেকজন সঠিক অ্যান্সার অর্ধেক লিখছে, বলবো না নাম। মনিরা জান্নাত সঠিক অ্যান্সার। ওকে, তারপরে মোহাম্মদ আবু নায়াম সঠিক অ্যান্সার। তো জোস, তোমরা তো এত অল্প সময়ের মধ্যে এত সঠিক অ্যান্সার দিতে পারতেছো, পুরাই অবাক, কি হচ্ছে দুনিয়া। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা ক্লাস মনোযোগ দিয়ে করতেছিলা, এটার একটা প্রমাণ যে তোমরা আসলে সবকিছু বুঝতেছো। ঠিক আছে ভাইয়া, তাহলে আসো আমরা এখন চলে যাব পরবর্তী যে টপিকসটার মধ্যে আছে, অর্থাৎ এর আগের টপিকসটা আমাদের কি ছিল আমরা একটু দেখে আসি। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা, রেচনীয় বৃক্কের ভূমিকা নিয়ে আমাদের আলোচনা শেষ। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। এই যে দেখো টপিকসের নাম আমাদের হচ্ছে এখন অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা বা অসমোরেগুলেশন পদ্ধতিতে বৃক্কের ভূমিকা। এটা আমরা এখান থেকে পড়বো না, এটা কোথা থেকে পড়বো, আমাদের একদম লাস্ট পেজে দেখো হরমোনাল ক্রিয়া নামে একটা টপিক আছে, হরমোনাল ক্রিয়া। সেই টপিকসের মধ্যে একটা টপিক আছে, আমরা দেখি একদম লাস্টে হরমোনাল ক্রিয়া। এই যে দেখো হরমোনাল ক্রিয়ার মধ্যে তিনটা টপিক আছে, একটা মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ আর রক্তে পিএইচ নিয়ন্ত্রণ। তো আমাদের যে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ যেটা আছে, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ যেটা আছে, এই মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ যে টপিকটা আছে, এই টপিকটার মধ্যে যা লেখা আছে আর অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা থেকে যে কথা লেখা আছে সেম কথা আমরা পড়বো কি, মানে পরীক্ষায় কি আসবে। পরীক্ষায় তো এখন আর আসবে না অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা বর্ণনা করো, এই প্রশ্ন কি আসবে? তোমাদের আগে এক ধরনের 4 ধরনের প্রশ্ন আসতো না, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে ছিল কি প্রয়োগমূলক, আর একটা ছিল তোমার হচ্ছে যে ব্যাখ্যামূলক, তাই না ভাইয়া? এই ব্যাখ্যামূলক প্রশ্ন তো এখন আসবে না। ওইখানে আবার তোমাদের একটা মানে একটা তোমার হচ্ছে প্যারাতে থাকতো, প্যারার মধ্যে তোমরা অ্যান্সার করতে যে ভাই কোনটা অ্যান্সার কি। তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে এখানে এই ধরনের প্রশ্ন আসবে, এখানে অবজেক্টিভ আসবে। কি অবজেক্টিভ আসবে সেটা আমরা সুন্দর করে দেখাই। এখানে প্রশ্ন আসলে অর্থাৎ মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসলে একটা টপিকস নিয়ে প্রশ্ন আসতে পারে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিয়ে। এর বাইরে এখান থেকে প্রশ্ন আসবে না। চলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন থেকে কি প্রশ্ন আসবে সেটা আমি লিখে দিছি, সেটা আমি দেখাই দিই। দেখো এই যে, আচ্ছা দেখো অ্যান্টিডায়ারেটিক হরমোন থেকে কি কি প্রশ্ন আসতে পারে। অ্যান্টিডায়ারেটিক হরমোন থেকে প্রশ্ন আসতে পারে, অ্যান্টিডায়ারেটিক হরমোন থেকে যে এর উৎপত্তি কোথায়। তোমরা অনেকে বলো ভাই অ্যান্টিডায়ারেটিক হরমোনের উৎপত্তি হচ্ছে পিটুইটারি, অ্যানসার সঠিক না। অ্যান্টিডায়ারেটিকের উৎপত্তি বললে আমাদের বলতে হবে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে নিউরো সিক্রেশনের মাধ্যমে, নিউরো সিক্রেশনের মাধ্যমে আমাদের পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয় এবং পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। তার মানে প্রশ্ন কিন্তু এখানের মধ্যে কিন্তু, ঠিক আছে, প্রশ্ন কিন্তু এখানে কিন্তু প্রবলেম আছে। তাহলে আমরা যদি প্রশ্ন আসে অ্যান্টিডায়ারেটিক হরমোনের উৎপত্তি কোথায়, আমরা অ্যান্সার করব হাইপোথ্যালামাস। অনেকে যদি প্রশ্ন করে অ্যান্টিডায়ারেটিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, আমরা অ্যান্সার করব পশ্চাৎ পিটুইটারি। আর কি প্রশ্ন আসতে পারে, অ্যান্টিডায়ারেটিক হরমোনের কাজ কি। অ্যান্টিডায়ারেটিক হরমোনের কাজ হচ্ছে পানি শোষণ করা। তাহলে আমি যদি এক কথায় বলবো হচ্ছে অধিক পানি শোষণ করা। তাহলে আমরা বুঝলাম অধিক পানি শোষণ করা, এটা হচ্ছে তোমার অ্যান্টিডায়ারেটিক হরমোনের কাজ, মানে বেশি পরিমাণ পানি শোষণ করা হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোনের কাজ। এই অ্যান্টিডায়ারেটিক হরমোনের সাথে এই দুটি সম্পর্ক আছে। তার মানে ধরো পানি শোষণ যখন তোমার বেশি লাগবে, অর্থাৎ পানি শোষণ অ্যান্টিডায়ারেটিক হরমোন পরিমাণ বাড়লে পানি শোষণ সমানুপাতিক মানে বেড়ে যাবে। যদি কোনো কারণে রক্তে পানি পরিমাণ বেড়ে যায় তখন কি হবে ভাইয়া, তখন বেশি করে মূত্র আকারে পানি বের করে দিতে হবে, তখন আর অ্যান্টিডায়ারেটিক হরমোন ক্ষরণ ঘটে না। তার মানে অ্যান্টিডায়ারেটিক হরমোনে পানি পরিমাণ যখন বেড়ে যাবে তখন অ্যান্টিডায়ারেটিক হরমোনের পরিমাণ কি হবে, কমে যাবে। এই কথা তুমি যদি মনে রাখতে পারো তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন এখান থেকে আটকাবে না। আচ্ছা আমি দেখি কে অ্যান্সার করতে পারবে এটা ভেবে বলো তো ভাইয়া, রোজার দিন বিকাল বেলায় আমাদের অ্যান্টিডায়ারেটিক হরমোন ক্ষরণ বাড়ে না কমে? কে অ্যান্সার করতে পারে সঠিক, আমি দেখি। আচ্ছা তোমরা এখানে অনেকে অহেতুক কথাবার্তা নিয়ে কথা বলতেছো, যে কখন পরীক্ষার রুটিন নিয়ে বা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে। এটা ঠিক না। তুমি একটা ক্লাস করতেছো, ক্লাসের মধ্যেই করবা। আর রুটিন নিয়ে তোমাদের প্রশ্ন করতে হবে না। আমাদের ফয়সাল ভাই আছে, উনি অনেক টাইমের আগেই তোমাদের সব রুটিনের অ্যান্সার দিয়ে দেয়। তারপরও তোমরা কেন জানে ক্লাসের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করো, যেটা দিয়ে তোমাদেরই ক্ষতি হয়। যে তোমরা এর মধ্যে অনেক স্টুডেন্ট আমি জানি খুবই মনোযোগী থাকে এবং তাদেরকে মোস্ট ওয়েলকাম। যারা যারা অহেতুক কিছু কিছু প্রশ্ন করো যেটা এর সাথে সংযুক্ত না, অনেকে দেখি ইংলিশের ক্লাস কখন হবে এইটা তাদের প্রশ্ন। ভাই এটা কোনো কথা হলো, ইংলিশের ক্লাস? আচ্ছা তুমি দেখো সবার আগে এটা ভুল অ্যান্সার দিছে অবশ্য, ফাতেমা আক্তার ভুল অ্যান্সার দিছে। দেখো তোফা ইসলাম সবার আগে সঠিক অ্যান্সার দিছে, তোফা ইসলাম বারে, রাইট। তারপরে সানজানা ইসলাম বারে, তারপরে আশা আসিয়া হিলাল বারে, তারপরে সাইফুল ইসলাম শোন বারে। ভেরি গুড ভাইয়া, তোমরা খুবই সুন্দর অ্যান্সার করছো। সুরায়া সাইম বারে, কেন ভাইয়া বারে? এটাই সঠিক অ্যান্সার হবে। কেন ভাইয়া আমি তোমাকে বলি, রোজার দিন বিকেল বেলায় আমাদের রক্তে পানির পরিমাণ কমে যায়। এখন তুমি যদি একই হারে অর্থাৎ প্রতি মিনিটে 1 সিসি
বা 1 সিসি মূত্র তৈরি করা, এই প্রক্রিয়া যদি তোমার চালু থাকে তাহলে কিন্তু তোমার রক্তের আয়তনই কমে যাবে, মানে রক্ত থেকে বেশি করে পানি বের হয়ে আয়তন কমে যাবে। তখন আমার কি দরকার? বেশি পরিমাণ পানি শোষণ করা দরকার। আর পানি বেশি পরিমাণ শোষণ করতে গিয়ে আমার কোন হরমোন বেশি দরকার? অ্যান্টিডায়োটিক হরমোনটা বেশি দরকার, রাইট? তার মানে রোজার দিন বিকাল বেলায় আমাদের অ্যান্টিডায়োটিক হরমোন বাড়ে। আমি একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে দিলাম, তার মানে তোমরা বুঝছো, তাই তোমরা সঠিক অ্যান্সার করছো, অসংখ্য ধন্যবাদ। পরে আমাদের কোন টপিক ছিল ভাইয়া? আমাদের পরের টপিক ছিল হচ্ছে রক্তে সোডিয়ামের ঘনমাত্রা নিয়ন্ত্রণ। খেয়াল করে দেখো, রক্তে সোডিয়ামের ঘনমাত্রা নিয়ন্ত্রণ থেকে আমাদের কিচ্ছু পড়তে হবে না, আমরা জাস্ট খালি এই 3টা হরমোনের নাম পড়বো। খেয়াল করে দেখো কি কি পড়বো। 3টা জায়গা আছে। প্রথমে আসি জেজিসি, যার ফুল মিনিং কি? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এটা কি জিনিস? অ্যাফারেন্ট ধমনিকা এবং ডিস্টাল প্যাচনালিকার মাঝে একগুচ্ছ সংবেদী কোষ। তাহলে অ্যাফারেন্ট ধমনিকা এবং ডিস্টাল প্যাচনালিকার মাঝে একগুচ্ছ সংবেদী কোষকে আমরা কি বলবো? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই কমপ্লেক্স থেকে কি খরিত হয়? রেনিন খরিত হয়। প্লাজমা থেকে কে খরিত হয়? অ্যানজিওটেনসিন। এই কথাটা আমি একটু বেসিক ক্লিয়ার করে বলি, তাহলে তুমি কিন্তু পরীক্ষা আসলে এটা পারবা না। কিরকম? খেয়াল করে দেখো, যদি তোমার প্রশ্ন আসে যে ভাইয়া এই অ্যানজিওটেনসিন এক ধরনের প্রোটিন, যে প্রোটিনটা তৈরি হয় যকৃতে, বাট ওই যকৃতে অ্যানজিওটেনসিন অ্যাক্টিভ ফর্ম না, অ্যানজিওটেনসিন অ্যাক্টিভ করে দেয় কে? প্লাজমাতে। তার মানে আমরা বলতে পারি প্লাজমাতে অ্যানজিওটেনসিনের অ্যাক্টিভ ফর্ম পাওয়া যায়, আর অ্যানজিওটেনসিন প্রোটিনটা তৈরি হয় কোথায়? মধ্যে যকৃতের মধ্যে। তাহলে এই কথাটা তুমি কিন্তু ক্লিয়ার করে রাখলা যে যদি বলে অ্যানজিওটেনসিন প্রোটিনটা কোথা থেকে তৈরি হয়, অ্যান্সার হবে যকৃতে। যদি বলে কোথায় অ্যাক্টিভ অ্যানজিওটেনসিন পাওয়া যায়, অ্যান্সার হবে প্লাজমার মধ্যে। এবার আসো অ্যাড্রেনাল কর্টেক্স, এটা মানে কি তোমরা জানো? আমরা দেখাইছিলাম বৃক্কের মাথার উপরে একটা টুপির মতো গ্রন্থি থাকে, তার নাম কি? সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল। অ্যাড মানে অতিরিক্ত, সুপ্রা মানে উপরে, এই জন্য এটার নাম হলো অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। এর 2টা অঞ্চল থাকে, বাইরের অঞ্চলকে আমরা বলি কর্টেক্স, ভেতরের অঞ্চলকে আমরা বলি হচ্ছে মেডুলা। তাহলে এই কর্টেক্স থেকে একটা হরমোন খরিত হয় যার নাম অ্যালডোস্টেরন। তার মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স অঞ্চল থেকে কোন হরমোন খরিত হবে? অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম শোষণকে বৃদ্ধি করে এবং পটাশিয়াম শোষণকে কমায়। তার মানে সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এটাও বলতে পারি, অথবা বলতে পারি সোডিয়াম শোষণকে বৃদ্ধি করে কোন হরমোন? অ্যালডোস্টেরন। এবার দেখো প্রশ্ন আসছে, আমরা পারবো কিনা, ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে রেনিন খরিত হয় বৃক্কের কোন অংশ থেকে? অ্যান্সার করবো কি? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। প্রশ্ন হবে প্লাজমা থেকে কোন হরমোন পাওয়া যায়? অ্যানজিওটেনসিন। প্রশ্ন হবে সোডিয়াম শোষণ বৃদ্ধি করে কোন হরমোন? অ্যালডোস্টেরন। পরীক্ষার প্রশ্ন হবে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে কোন হরমোন? অ্যান্সার করব কি? অ্যালডোস্টেরন। আমার মনে হয় এই 2 টপিক থেকে পড়া যা প্রশ্ন আসতো সেটা তুমি পারো। খেয়াল করে দেখো, ঠিক আছে? এই 2 টপিক থেকে যে প্রশ্ন আসবে সেগুলো তুমি পারো। এবার আমাদের লাস্ট টপিক, এখান থেকে কি প্রশ্ন আসবে, অর্থাৎ রক্তের পিএইচ নিয়ন্ত্রণ থেকে কি প্রশ্ন আসবে এটা একটু বলে দিই। দেখো এখান থেকে, দেখো রক্তের পিএইচ নিয়ন্ত্রণ থেকে, এখান থেকে এই পর্যন্ত ভর্তি পরীক্ষায় 3টা প্রশ্ন আসতে পারে, আমি বলতে পারি 3টা প্রশ্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে। কি কি খেয়াল করে দেখো। নাম্বার 1, তোমাকে প্রশ্ন করবে রক্তের পিএইচ কত? আমরা সবাই জানি রক্তের পিএইচ রেঞ্জ, মানে যদি আমরা বলি এভারেজ কত, তাহলে এভারেজ বললো আমরা বলবো 7.4। 7.4 যদি বলে এভারেজ না বলে রেঞ্জ বলে, তাহলে আমরা জানি 7.35 থেকে 7.45। তার মানে রক্তের পিএইচ আমাদের জানলে। দ্বিতীয় প্রশ্ন আসে নিরপেক্ষ পিএইচ কত? আমরা জানি নিরপেক্ষ পিএইচ কত? 7.0। তার মানে আমরা বলতে পারবো নিরপেক্ষ পিএইচ কত, এই প্রশ্ন আসবে। নাম্বার 3, তৃতীয় প্রশ্ন আসবে পরিবর্তিত হয়ে মূত্রের পিএইচ কত? পরিবর্তিত হয়ে, বিভিন্ন পরিবর্তনে আমরা অ্যান্সার করব 4.5 থেকে 8.5। আমরা জানি মূত্রের অ্যাকচুয়াল পিএইচ কত? 5 থেকে 6.5। বা যদি এই প্রশ্নটা আসে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তিত হয়ে মূত্রের পিএইচ কত, অ্যান্সার করতে হবে 4.5 থেকে 8.5। আমি তোমাকে দেখাই দেই, দেখো এই দেখো এসব পরিবর্তনের কারণে মূত্রের পিএইচ কত হতে পারে? 4.5 থেকে 8.5। তাহলে আমরা ভর্তি পরীক্ষা এখান থেকে 3টি প্রশ্ন আসবে। নাম্বার 1, রক্তের পিএইচ কত আমরা জানি 7.4। নিরপেক্ষ পিএইচ কত আমরা জানি 7.0। নাম্বার 3, পরিবর্তিত হয়ে মূত্রের পিএইচ কত হতে পারে? 4.5 থেকে 8.5। এর বাইরে এখান থেকে প্রশ্ন আসবে না, আমরা পড়বো না, ঠিক আছে? ওকে, এত সময় তোমাদের আমি সুস্থ বৃক্ক নিয়ে আলাপ আলোচনা করছি, এখন আমি তোমাকে অসুস্থ বৃক্ক নিয়ে আলাপ আলোচনা করব। চলো আমাদের অসুস্থ বৃক্ক নিয়ে আলোচনা করলে আমাদের আজকে পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কি পড়তে খুব কষ্ট হইতেছে? আমাকে একটু বলতে পারো যে ভাই আমার পড়তে খুব কষ্ট হইতেছে, আমার পড়াশোনা ভালো লাগতেছে না, কি করব, আমার জীবনে কি আছে? ঠিক আছে, ওকে, ভেরি গুড, তোমরা ব্যাপক সঠিক অ্যান্সার দিচ্ছ। 7.4 7.5 থেকে, যদিও এটা প্রশ্ন করিনি, তারপর সঠিক অ্যান্সার দিছে হুমায়রা জাহান রুহি।
তুমি যে একবার লিখে ফেললা, এটা একদিক দিয়ে ভালো কাজ ভাইয়া, যে তুমি একবার লিখে ফেললা, তোমার আজীবন মনে থাকবে। এবার আসো, এত সময় আমরা সুস্থ বৃক্ক নিয়ে আলোচনা করছি, এখন আমরা আলোচনা করব অসুস্থ বৃক্ক নিয়ে। বৃক্ক যখন অসুস্থ হয় তখন তাকে আমরা বাংলায় বলি বৃক্ক বিকল। বৃক্ক অসুস্থ হলে তাকে কি বলবো? বৃক্ক বিকল। এই বৃক্ক বিকলকে সময়ের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ করতে পারি আমি একটু দেখাই বলি ভাইয়া। আমরা বৃক্ক বিকলকে সময়ের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, অ্যাকিউট রেনাল ফেইলর, অ্যাকিউট রেনাল ফেইলর। নাম্বার 2, ক্রনিক রেনাল ফেইলর। তাহলে অ্যাকিউট রেনাল ফেইলর আর একটা কি হবে? ক্রনিক রেনাল ফেইলর। অ্যাকিউট রেনাল ফেইলর আর ক্রনিক, আমরা জানি যে যদি কারো বৃক্ক নষ্ট হয়ে 48 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে আবার ভালো হয়ে যায় তাকে আমরা বলি অ্যাকিউট রেনাল ফেইলর। কারো যদি 48 ঘন্টা বেশি হয়, আলিম স্যারের বইতে লেখা আছে 3 মাসের বেশি, তাহলে অ্যাকিউট রেনাল ফেইলরের তুলনায় যদি সময়টা বেশি হয়ে যায় তাকে আমরা বলবো হচ্ছে ক্রনিক রেনাল ফেইলর। তাহলে আমরা বুঝলাম রেনাল ফেইলর দুই প্রকার, সময়ের উপর ভিত্তি করে অ্যাকিউট বা স্বল্পস্থায়ী, ক্রনিক বা দীর্ঘস্থায়ী। এখন বৃক্ক বিকল যেমনই হোক না কেন, বৃক্ক বিকল যেমনই হোক না কেন, রোগী তোমার কাছে কি নিয়ে আসবে? তুমি ডাক্তার না? তুমি ডাক্তার হলে রোগী তোমার কাছে কি সমস্যা নিয়ে আসবে এটা তোমাকে জানতে হবে না? কি কি লক্ষণ আছে জানতে হবে। দেখো, বৃক্ক তোমার মানে রোগী তোমার কাছে আসবে, তুমি ডাক্তার, তাহলে রোগী তোমার কাছে আসবে, এসে কি বলবে? স্যার প্রচন্ড ব্যথা। প্রচন্ড ব্যথা কোথায় বলবে? মাথায় ব্যথা না, বলবে তলপেটে বা কোমরে ব্যথা। তাহলে এটা একটা গেল। আর আমরা জানি ব্যথা হইলে তার সাথে সাথে ক্ষুধা মন্দ হবে। প্রচন্ড ব্যথা, তোমার খাইতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে না। বমি হইতে পারে, মাথা ব্যথা করতে পারে সাথে। তাহলে ব্যথার সাথে এই সিমটম গুলো থাকতে পারে, বমি হইতে পারে, মাথা ব্যথা বা অন্য কিছু হইতে পারে। তাহলে প্রথমে একটা কমপ্লেন রোগী এসে করতে পারে, স্যার প্রচন্ড ব্যথা করতেছে। অনেক রোগী এসে বলে যে স্যার আমার হাত পা ফুলে গেছে। কেন হাত পা ফুলে যায়? বৃক্ক ঠিকমতো কাজ করতে পারতেছে না, অতিরিক্ত পানি দেহ থেকে বের করে দিতে পারতেছে না। এই পানি দেহের বিভিন্ন টিস্যু এর মাঝখানে গিয়ে জমা হয়, তখন হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে, আসলে এটা কি পানি, এটা রোগী জানলে তাহলে তার কিন্তু একটু হইলেও কিন্তু খারাপ লাগতো, ঠিক আছে? তাহলে এটা আসলে কি পানি এটা আমরা জানি। তাহলে বুঝলাম যে হাত পায়ে পানি আসলে, হাত পায়ে পানি আসলে এটা অনেকে কমপ্লেন করে, স্যার আমার হাত পা ফুলে গেছে, বা অনেকে বলে স্যার যে প্রচন্ড ব্যথা। কেউ কেউ রোগী এসে বলবে স্যার প্রকৃতি আমাকে বারবার ডাকে, এটাও কিন্তু বৃক্কের সমস্যা। প্রকৃতি আমাকে বারবার ডাকে। কোন কোন রোগী এসে বলবে স্যার প্রকৃতি এখন আমাকে ডাকেই না, মানে তুমি একবার বাথরুমে যাওয়া লাগে না। তাহলে তুমি দেখো, এই সকল সমস্যা শুনলে তুমি শিওর হয়ে গেলা রোগীর কি প্রবলেম আছে। রোগীর প্রবলেম আছে সেটা হলো যে বৃক্কেরই প্রবলেম আছে। এখন তুমি ডাক্তার, তুমি তাকে টেস্ট করে শিওর হতে চাচ্ছ। তুমি যদি কোনো টেস্ট না করতে চাও, একটা টেস্ট করতে চাও, সেটার নাম কি ভাইয়া হবে? তার নাম হবে সেরাম ক্রিয়েটিনিন। তাহলে তুমি যদি একটা টেস্ট করতে চাও, তার মান দেখবা কি? সেরাম ক্রিয়েটিনিন, অর্থাৎ রক্তের মধ্যে যে ক্রিয়েটিনিন আছে এই ক্রিয়েটিনিনের মানটা তুমি দেখবা। এই ক্রিয়েটিনিনের মানটা মনে রাখাটা খুবই সহজ। কিভাবে আমি বলি দেখো, আমরা পড়ছিলাম বৃক্কের দৈর্ঘ্য কত ছিল ভাইয়া? দৈর্ঘ্য 10, তাই না ভাইয়া? দৈর্ঘ্য 10 বা 10 থেকে 12 ছিল, 10 থেকে 12। আচ্ছা, প্রস্থ কত ছিল ভাইয়া? প্রস্থ 5, মানে 5 থেকে 6। দেখো তুমি এই দুটো রেঞ্জকে যদি পয়েন্ট বসায় দাও এক ঘর পরে, 0.6 থেকে 1.2, তাহলে তুমি পুরুষের ক্রিয়েটিনিন মান পেয়ে যাবা। পুরুষের ক্রিয়েটিনিন মান কত খেয়াল করে দেখো, 0.6 থেকে 1.2। মেয়েদের তার চেয়ে এক এক করে কমাই দেবা, অর্থাৎ মহিলাদের কত হবে আমরা জানি 0.5 থেকে 1.1। তাহলে তুমি দেখলে একটা রোগীর ক্রিয়েটিনিন মান হলো 11, তার মানে তুমি শিওর তার বৃক্কেই প্রবলেম। খেয়াল করে দেখো আমরা কি করলাম, তার মানে আমরা বুঝলাম এই সকল সিমটম দেখার পরে ডাক্তাররা কি করবে? একটা টেস্ট পাঠাবে। একটা টেস্ট করতে চাইলে সেই টেস্টের নাম কি হবে? সেরাম ক্রিয়েটিনিন। কারণ সেরাম ক্রিয়েটিনিনে বৃক্কের অবস্থাটা নির্ণয় করে বা বৃক্কের রোগ নির্ণয় করতে সাহায্য করে। ক্রিয়েটিনিন মানটা মনে রাখাটা খুব একটা কঠিন না, সহজ। আমরা পড়ছিলাম বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, আর প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার। এক ঘর আগে পয়েন্ট বসে দিলে, অর্থাৎ 0.6 থেকে 1.2, এটা হচ্ছে পুরুষের ক্রিয়েটিনিন মান। এক কমাই দাও, মহিলাদের পেয়ে যাবা 0.5 থেকে 1.1। পারবা না ভাইয়া? খুবই সহজ, পারবা। এখন রোগীকে তুমি ক্রিয়েটিনিন দেখলা, ক্রিয়েটিনিন মান পাইছো 11। এখন তুমি চিকিৎসা করবা। কি চিকিৎসা করবা ভাইয়া? তুমি ডাক্তার, তুমি কি চিকিৎসা করবা? তুমি এই চিকিৎসার ক্ষেত্রে, অর্থাৎ এই রোগীদের চিকিৎসা তুমি 3 স্টেপে করবা। কয় স্টেপে করবা ভাইয়া? প্রথমে তুমি এখন ধরো বুঝতে পারছো রোগীর হচ্ছে বৃক্কের প্রবলেম, তুমি কি করবা? বৃক্কটা চেঞ্জ করে দেবা, নাকি বলবা যে ভাই আসছেন যখন এত কষ্ট করে এক কাজ করেন আপনি এটা চেঞ্জ করে নিয়ে যান, ঠিক আছে? এটা বলবা? এটা বলা যাবে না। তাহলে আমরা বুঝলাম এই বৃক্কের সমস্যাগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, বা এই বৃক্কের চিকিৎসাকে কিভাবে দেখো। প্রথমে আমরা বলবো নিয়ন্ত্রিত আহার করেন, মানে খাওয়া দাওয়া একটু কমায় খান, নিয়ন্ত্রিত আহার। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তুমি তাকে বলবা খাওয়া দাওয়া একটু কমায় খান। রোগী তোমাকে প্রশ্ন করবে ভাই
বা স্যার কি খাওয়া কমাবো, তুমি রোগীর প্রেসক্রিপশনে লিখে দিবা, এরকম RX লিখলা, প্রেসক্রিপশনে তুমি লিখে দিবা যে 3 প কম খাবেন। রোগী তোমাকে আবার প্রশ্ন করবে, দেখো তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আসতেছে, ভাইয়া 3 পথে কি হয়? 3 পথে, এক পথে হবে হচ্ছে আপনি পানি কম খাবেন, এক পথে আপনি হচ্ছে প্রোটিন কম খাবেন, আর এক পথে আপনি পটাশিয়াম কম খাবেন। দেখো তার মানে 3 পর এক পর মধ্যে আপনি পানি কম খাবেন, এক পথে আপনি পটাশিয়াম কম খাবেন, আর আরেক পথে আপনি হচ্ছে কি যে পানি, পটাশিয়াম, আর একটা হলো প্রোটিন কম খাবেন, রাইট? তুমি লোকটাকে বললা আপনি 3 প কম খাবেন, মানে খাওয়া দাওয়া একটু কমায় খান, নিয়ন্ত্রিত আহার করেন, তাহলে আপনি ভালো হয়ে যাবে। প্রথমে তুমি রোগীকে বলছো না ভাই, রোগী বাংলাদেশের রোগী, জীবনে তোমার কি মনে হয় নিয়ন্ত্রিত আহার দিয়ে বা নিয়ন্ত্রিত কোনো কিছু দিয়ে তার সমাধান হয়ে যাবে? এটা তোমার কাছে মনে হয় বাঙালি এগুলো মানবে? তোমার কাছে মনে হয়? আমার তো মনে হয় না ভাইয়া। নিয়ন্ত্রণ ব্যাপারটা তো বাঙালির সাথে যায়ই না, যদি যাইতো তাহলে বাঙালির জনসংখ্যা 16 কোটি হইতো না। নিয়ন্ত্রণের ব্যাপারটার দিক দিয়ে বাঙালি কিন্তু একটু হলেও দুর্বল, এবং তুমি দেখবা এই কারণে নিয়ন্ত্রিত আহারে বলে আমরা রোগীকে ভালো করতে পারি না, রোগী কিন্তু ভালো হয় না। রোগীকে আমরা বলি আপনি পানি কম খাবেন, সে পানি কম খায় কিন্তু জুস খাওয়া বাড়ায় দেয়। রোগীকে আমরা বলি পটাশিয়াম কম খাবেন, সে পটাশিয়াম কম খায় কিন্তু তুমি ডাবের পানি খাওয়া বাড়ায় দিছে, তাহলে কিন্তু সে পটাশিয়াম কমলো না। প্রোটিন কম খাইতে বলছি, সে প্রোটিন বলতে কি বুঝে এটাই তো অনেকে বুঝে না। তুমি মনে করো যে সে বলছে যে প্রোটিন বলতে গরুর মাংস, ছাগল মাংস কম খাবেন, সে এইগুলো বন্ধ করে দিছে, সে কি খাওয়া শুরু করে ডাল খাওয়া শুরু করছে। তাহলে ডালের মধ্যে তো প্রচুর প্রোটিন আছে, আছে না ভাই? তাহলে নিয়ন্ত্রণ দিয়ে বাঙালি ভালো হবে না, তার মানে রোগী আমার কাছে আবার আসবে, স্যার বলবে স্যার আমি তো ভালো হই নেই, কেন ভালো হন নাই? তাহলে দ্বিতীয় স্টেপে যেতে হবে। দেখো আমি রোগী আসলে বলবো আপনি এক কাজ করেন, তাহলে পাশের রুমে যান, পাশের রুমে গিয়ে দেখেন যন্ত্র আছে, তার পাশে শুয়ে পড়েন, আমি আসতেছি। তাহলে আমরা দ্বিতীয় প্রক্রিয়া যাব, অর্থাৎ আমার চিকিৎসার দ্বিতীয় প্রক্রিয়ার নাম হলো ডায়ালাইসিস। অর্থাৎ চিকিৎসার দ্বিতীয় স্টেপের নাম কি ভাইয়া? ডায়ালাইসিস। আমরা জানি ডায়ালাইসিস দুই প্রকার হতে পারে, একটা হলো হিমোডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস, দেখো অবজেক্টিভ কি আসবে এবং পরীক্ষার হলে তুমি কিভাবে পারবা। প্রথমে আসি হিমোডায়ালাইসিস। এই কথাটা হিম কথা থেকে আসছে, হিম, হিম, HEM, হিম। হিম মানে কি? রক্ত। তার মানে এই প্রক্রিয়ায় হিমোডায়ালিসিস প্রক্রিয়ায় দেহ থেকে রক্ত বাইরে বের করে নেওয়া হয়, একটা যন্ত্রে বিশুদ্ধ করা হয়, এবং এরপরে আরেকটা নলের মাধ্যমে, অন্য একটা রক্তনালীর মাধ্যমে দেহে প্রবেশ করানো হয়। অর্থাৎ তুমি বাইরে রক্ত নিয়ে যাবা, রক্ত বাইরে নিয়ে গিয়ে একটা যন্ত্রে বিশুদ্ধ করে আবার দেহে দিয়ে দেবা। তাহলে যে যন্ত্রটা তুমি ব্যবহার করতেছো, এটাকে আমরা বলতে পারি না, এটাকে কৃত্রিম বৃক্ক বলতে পারি না, এই যন্ত্রটাকে কৃত্রিম বৃক্ক। দেখবা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে ভাইয়া, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কৃত্রিম বৃক্ক পাওয়া যায় কোন ডায়ালিসিস প্রক্রিয়ায়? আমরা অ্যান্সার কি করব? কৃত্রিম বৃক্ক পাওয়া যায় কোন ডায়ালিসিস প্রক্রিয়ায়? হিমোডায়ালিসিস প্রক্রিয়ায়। মনে থাকবে আমার কথা? ওকে, তাহলে দেখো যেহেতু রক্ত তুমি বাইরে একটা নালীতে নিয়ে যাচ্ছ, তার মানে এখানে কোনো না কোনো পদার্থ ব্যবহার করা উচিত। কি ব্যবহার করা হয়? হেপারিন। এটাও ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে রক্তনালীর মধ্যে কি ব্যবহার করা হয়? হেপারিন। এটা রক্ত জমাট বাঁধতে নিষেধ করে। এক, এবার আসি যে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে সপ্তাহে কয়বার হিমোডায়ালিসিস করতে হয়? যে কয়বার মন চায় নাকি? মন ভালো লাগতেছে না একটু হিমোডায়ালিসিস করেছি সেটা না, সপ্তাহে আমরা সর্বোচ্চ 2 বার ডায়ালিসিস করতে পারবো। একবার ডায়ালিসিস করতে আমাদের 3 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা বুঝলাম যে ডায়ালাইসিস দুই প্রকার, একটা হিমোডায়ালিসিস আর একটা আছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। এবার দেখো পেরিটোনিয়াল ডায়ালিসিস কি জিনিস আমি একটু বুঝাই বলি, খেয়াল করে দেখো। আমাদের দেহে যত অঙ্গ আছে পাকস্থলী থেকে শুরু করে সবকিছু, এই পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে দেখো আমাদের দেহে যত অঙ্গ আছে এই অঙ্গগুলোকে ঘিরে যে সাদা একটা পর্দা থাকে তার নাম পেরিটোনিয়াম। যেহেতু পর্দা, তাকে যদি তুমি কোন রকম ভাবে ছাঁকনি হিসেবে ব্যবহার করো, তাহলে যে ডায়ালিসিস হবে তার নাম কি? পেরিটোনিয়াল ডায়ালিসিস। তুমি দেখবা পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে, এটা আমি একটা ছবি দেখাই, দেখো তাহলে তুমি বুঝতে পারবা। পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে আমরা জানি, পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে আমাদের দেহের বাইরে থেকে সব সময় একটা টিউব পেটের মধ্যে ঢোকায়। দেখো এটা হিমোডায়ালিসিসে একটা ছবি দেওয়া আছে, দেখি পেরিটোনিয়াল, এই যে দেখো পেরিটোনিয়াল ডায়ালিসিসে একটা ছবি দেওয়া আছে। আমি একটু জুম করে দেখাই, নাহলে অনেকে দেখতে পারবো না, একটু পরে বলবো ভাইয়া জুম জুম জুম। এই যে জুম, দেখো পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে বাইরে থেকে সবসময় একটা টিউব বা নালী এর শরীরের মধ্যে প্রবেশ করে রাখানো হয়। এবার তুমি আমাকে একটু বুদ্ধি করে বলো, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাকে একটু বুদ্ধি করে বলো তো, যেহেতু বাইরে থেকে সবসময় একটা টিউব বা নালী পেটের মধ্যে প্রবেশ করে রাখানো হয়, তাহলে
তোমার ভালো লাগতে পারে বাইরে থেকে একটা টিউব বা নালী তোমার পেটের মধ্যে আছে, হ্যাঁ, নতুন একটা যন্ত্র, কিন্তু তোমার ভাইরাস ব্যাকটেরিয়া অনেক খুশি হবে, তারা ভাবে সহজেই এই টিউবের সাথে বাইরে থেকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া গুলো কি করবে, ভিতরে প্রবেশ করবে, এবং ভাইরাস ব্যাকটেরিয়া গুলো ভিতরে প্রবেশ করে কি করে, ইনফেকশন তৈরি করবে। এবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলো, জীবাণু দ্বারা সংক্রমণের সম্ভাবনা কোন ডায়ালিসিস প্রক্রিয়া বেশি? অ্যান্সার করব পেরিটোনিয়াল ডায়ালিসিস প্রক্রিয়া বেশি। এবার পরীক্ষার প্রশ্ন আসলো, কোন ডায়ালিসিস প্রক্রিয়া অধিক ভালো? আমরা কি অ্যান্সার করব কোন ডায়ালিসিস প্রক্রিয়া অধিক ভালো? হিমোডায়ালিসিস প্রক্রিয়া অধিক ভালো। এবার দেখো পেরিটোনিয়াল ডায়ালিসিস, আরেকটা প্রশ্ন পড়লে আমাদের শেষ, যে দিনে কয়বার ডায়ালাইসেট প্রতিস্থাপন করা হয়? তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ডায়ালাইসেট। খেয়াল করে দেখো, প্রতিটা ডায়ালিসিস প্রক্রিয়ায় বাইরে থেকে এক ধরনের তরল ব্যবহার করা হয়, যে তরলের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় বর্জ্যপদার্থগুলো চলে আসে। এই যে দেখো বর্জ্যপদার্থের কালার হলুদ হয়ে গেছে। এই যে বাইরে থেকে একটা তরল ব্যবহার করা হয়, এই তরলটাকে আমরা বলি ডায়ালাইসেট। এই ডায়ালাইসেটটা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে চেঞ্জ করতে হয় বারবার। কতবার চেঞ্জ করতে হয়? দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসেটটা পরিবর্তন করতে হয়। এবার ডায়ালাইসেটের কথা যখন চলে এসেছে, এবার আসি ডায়ালাইসেটের উপাদান, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডায়ালাইসেটের উপাদান, এই ডায়ালাইসেটের উপাদানগুলো আমরা মনে রাখবো। এটা মনে রাখার জন্য আমাকে একটু কথা বলো তো ভাইয়া, বাংলাদেশে আমরা ইনফরমেশন এন্ড টেকনোলজি শর্ট ফর্ম কি? ইনফরমেশন এন্ড টেকনোলজি শর্ট ফর্ম কি? দেখো আমরা কোন জায়গা থেকে পড়াচ্ছি, আমি তোমাদের একটু জুম করে দেখাই। ইনফরমেশন এন্ড টেকনোলজি শর্ট ফর্ম কি? কে কে বলতে পারবা? এই দেখো ডায়ালাইসেটের উপাদান, এই বক্সটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা এখন পড়াবো। তার আগে আমাকে বলো যে বাংলাদেশে আমরা যে ইনফরমেশন এন্ড টেকনোলজি বলি, ইনফরমেশন এন্ড টেকনোলজি শর্ট ফর্ম কি? কি বলতে পারেন? আইটি। অসাধারণ, আইটি। আইটি প্রথম অ্যান্সার দিয়েছে মোহাম্মদ জামিউল ইসলাম, খুবই অ্যাক্টিভ। ওকে, তাহলে আমরা বুঝলাম বাংলাদেশে আমরা ইনফরমেশন এন্ড টেকনোলজি শর্ট ফর্মকে আমরা বলি হচ্ছে আইটি। আইটি, আইটি বলতে পারি। আমাকে কে বলতে পারবা যে এই আইটি ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ভূমিকা কোন মোবাইল কোম্পানি বেশি? আমি তোমাকে অপশন দেই, গ্রামীণফোন, টেলিটক, তারপরে তোমার হচ্ছে এয়ারটেল, তারপরে হচ্ছে তোমার রবি, কোনগুলো হবে বলো? ইনফরমেশন এন্ড টেকনোলজিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কার? আচ্ছা, কেউ এখন অ্যান্সার করতেছে না। রাইট, হুমায়ুন কবির বলছে জিপি। জিপি গ্রামীণফোন। গ্রামীণফোনের ভূমিকা তোমার জীবনে কখন বলতে জানো? ধরো তুমি গ্রামে গেছো, গ্রামে যায় গ্রামীণফোন, গ্রামে গেছো, যে দেখবা নেটওয়ার্কের কিছুটা আপ ডাউন হচ্ছে, অন্যান্য কোম্পানিতে হলেও গ্রামীণফোনে কম্পারেটিভলি কম হয়। তবে কোনো কোনো জায়গায় আবার গ্রামীণফোনের নেটওয়ার্ক নাই, সেসব জায়গায় আবার এয়ারটেল বা অন্যান্য কোম্পানির নেটওয়ার্ক আছে। যাই হোক, আমাদের পড়ার সুবিধার্থে আমাদের দরকার হচ্ছে গ্রামীণফোন, তাই আমরা মনে রাখবো যে আইটি ডিপার্টমেন্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশে হচ্ছে কার? গ্রামীণফোনের। দেখো এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, আইতে আমরা মনে রাখবো হচ্ছে আয়ন। তোমাদের বইতে লেখা আছে দেখবা, সঠিক আয়নের সাম্যতা রক্ষা করতে হবে। টিতে আমরা মনে রাখবো হচ্ছে টেম্পারেচার, বাংলায় বলি আমরা কি? তাপমাত্রা। তোমাদের বইতে দেখো লেখা আছে সঠিক তাপমাত্রা রক্ষা করতে হবে। জিতে হবে হচ্ছে গ্লুকোজ, তার মানে সঠিক গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আর পিতে হবে হচ্ছে সঠিক পিএইচ, মানে সঠিক পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এবার দেখো ভর্তি পরীক্ষা এখান থেকে এইভাবে প্রশ্ন আসবে বা আসছে, সেটা হচ্ছে যে নিচের কোনটি ডায়ালাইসেটের উপাদান নয়? এই ডায়ালাইসেটের উপাদানগুলো আমরা কিভাবে মনে রাখবো? নিচের কোনটি ডায়ালাইসেটের উপাদান না, আইটি দিয়ে মনে রাখছি। দেখো এবার অপশন আসি, আয়ন, তাপমাত্রা, গ্লুকোজ আর ঘনমাত্রা। কোনটা অ্যান্সার হবে বলো? আয়ন, তাপমাত্রা, সঠিক আয়ন, সঠিক তাপমাত্রা, সঠিক পিএইচ, সঠিক ঘনমাত্রা। অ্যান্সার কি হবে বলো? আইটি জিপিতে তুমি মনে রাখতে পারো সকল ইনফরমেশন গুলো। রাইট, ডি প্রথম অ্যান্সার করেছে হচ্ছে শাহনাজ ইয়াসমিন, তারপরে নাজমুন নাহার, তারপরে হুমায়রা জাহান। আমি সবসময় চিন্তা করি যারা কষ্ট করে প্রথম দিকে এত দ্রুততার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করে বলেই তারা প্রথম দিকে অ্যান্সার করে ফেলতে পারে, বা তাদের নেট খুব ফাস্ট, যে কারণে হোক না কেন, কথা হচ্ছে যে যারা সঠিক অ্যান্সার করতে পারে তাদের নাম বললে তারা ক্লাসের প্রতি আরো অ্যাটেন্টিভ হবে। এই চিন্তা করে আমি হয়তোবা অনেককে নাম উল্লেখ করি, সবার নাম উল্লেখ করতে গেলে ক্লাস এটাই উল্লেখ করতে করতে শেষ হয়ে যাবে, এই জন্য করতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। বাকিরা যারা আছে তারা অনেক ধন্যবাদ তাদেরকেও যে তোমরা অ্যান্সার করতে থাকো। ঠিক আছে, কোনো কোনো সময় হয় কি উল্টাপাল্টা দেখবো যে তোমাদের নামে আগে চলে আসছে, তো তোমাদের নাম বলে ফেলবো। এবার দেখো আইটিজিপি তে আমাদের কি হলো, তাহলে আমাদের ডায়ালাইসিটির উপাদানগুলো আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমাদের শেষ। এখন দেখো লোকটাকে তুমি ডায়ালাইসিট করছো, তাও লোকটা ভালো হলো না, লাস্ট একটাই তোমার হাতে অপশন আছে। কি অপশন আছে ভাইয়া? আমরা জানি বৃক্ক প্রতিস্থাপন, বৃক্ক প্রতিস্থাপন এইটা করতে হবে।
এখন এই প্রতিস্থাপনের ক্ষেত্রে এমন কি কখনো সম্ভব? ধরো তোমার দাদা একটা উত্তরাধিকার সূত্রে তোমাকে একটা বৃক্ষ দিয়ে গেছে, তুমি এইটা ফ্রিজে রেখে 10 বছর পরে ব্যবহার করলা, সম্ভব এটা? সম্ভব না। আমাদের এই বৃক্ষ প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ সময় আছে 48 ঘন্টা, অর্থাৎ এই 48 ঘন্টার মধ্যেই তোমাকে বৃক্ষ প্রতিস্থাপন করতে হবে, তা না হলে কিন্তু কোনো লাভ নাই। এই 48 ঘন্টার ঘটনা তোমার বইতে আর কোথায় কোথায় আছে? এটা অলরেডি একবার ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, কিন্তু আগামীবার দেখালো অন্য একটা আসলো। আমরা একটু আগে পড়াইলাম না বৃক্ক প্রতিস্থাপন দুই রকম, অ্যাকিউট বা ক্রনিক, বাংলায় বলি স্বল্পক্ষণিক আর দীর্ঘক্ষণিক। অর্থাৎ আমরা আরেকটা জায়গায় 48 ঘন্টা ঘটনা পড়লাম, অর্থাৎ বৃক্ক বিকলের মধ্যে আমরা 48 ঘন্টা ঘটনা পড়ছি। আরেকটা জায়গায় আমাদের 48 ঘন্টা ঘটনা আছে। তোমরা যদি কোনোদিন হাইড্রা পরে থাকো, দেখে থাকো বা খেয়ে থাকো, তুমি জানো হাইড্রার একটা অঙ্গের নাম হলো নেমাটোসিস্ট। এটা নিক্ষেপ করলে এটা নষ্ট হয়ে যায়। পুনরায় তৈরি হতে কত সময় লাগে? 48 ঘন্টা। তার মানে হাইড্রার নেমাটোসিস্ট নিক্ষেপ কত ঘন্টার মধ্যে হবে? 48 ঘন্টা। ইনশাল্লাহ আমি 48 ঘন্টা যখন পড়াইতাম তখনও কিন্তু ভর্তি পরীক্ষায় 48 ঘন্টা নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ওইবার প্রশ্ন আসলো বৃক্ক প্রতিস্থাপনে কোনটি। স্টুডেন্টরা বলে ভাইয়া অ্যাকচুয়ালি প্রতি বছরই প্রশ্ন ইয়ার মধ্যে কমন পড়ে। ওই বছর যে 48 ঘন্টা ঘটনা ওদের যে 3 বার লেখাই দিলাম, এটাতে ওরা এত খুশি হয়েছে, ওরা বলে ভাইয়া একদম যেভাবে বলে দিয়েছিলেন ঠিক ওইভাবে প্রশ্নটা আসলো বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে কত হইতে পারে। এই বছর ভর্তি পরীক্ষায় এই 48 ঘন্টার মধ্যে এই ঘটনা চলে আসলো। নেমাটোসিস্ট নিক্ষেপ করার পরে কত সময় এটা প্রতিস্থাপিত হয়? তাহলে তুমি আমার কথা মনে পড়ার কথা, পরীক্ষায় ভাইয়া বলছিল 48 ঘন্টা ঘটনা আমাদের বইতে 3 জায়গায় আছে। অ্যাকিউট রেনাল ফেলিওর বা ক্রনিক রেনাল ফেলিওর বা বৃক্ক বিকলের মধ্যে, নাম্বার 2 হচ্ছে বৃক্ক প্রতিস্থাপনের মধ্যে, নাম্বার 3 হচ্ছে নেমাটোসিস্ট নিক্ষেপ। আমার মনে হয় যদি ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে আমার স্টুডেন্ট এটা পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাইয়া? তাহলে দেখো আমাদের পড়াশোনা কিন্তু মোটামুটি এখানেই শেষ। আমরা কিন্তু সবই পড়াইছি, তুমি দেখবা বই খুললে দেখবা সব পড়ানো হয়ে গেছে, কোনো টপিকস ইনশাআল্লাহ বাদ দেওয়া হয় নাই। তাহলে আমাদের পড়াশোনা, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। তার আগে কিছু কথা বলি, দেখো তোমরা তো সবাই পড়তেছো আমি জানি, এবং আমি যতটা জানি যে এই যে ডি গ্রুপ যারা আছে তাদের ম্যাক্সিমাম অনেক বেশি অ্যাক্টিভ, এবং তারা হচ্ছে যে ডি গ্রুপের স্টুডেন্টরা হচ্ছে যে কি যে তোমার হচ্ছে যে ব্যাপক পড়াশোনার মধ্যে থাকে, এবং তারা আমি তোরা জানি যে এই স্টুডেন্টরা তোমরা যেটা আছো তারা মোটামুটি একই সময়ে, অর্থাৎ ভিউ সবচেয়ে বেশি থাকে। দ্যাট মিনস ভিউ বেশি থাকার অর্থ হচ্ছে এখানে অ্যাটেন্টিভ স্টুডেন্টের পরিমাণ বেশি। এটাই আমি মনে করি, অ্যাটেন্টিভ স্টুডেন্ট এখানে সবচেয়ে বেশি। দ্যাট মিনস আমি মনে করি যে তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম না 100%ই চান্স হয়ে যাক, এটাই আমি আশা করব। তবে চান্স পেলে তুমি কি সুযোগ সুবিধা পাবা, এটা তো বিভিন্ন বড় ভাই বা বিভিন্ন আপুরা তোমাদের বিভিন্ন ভাবে বুঝাইছে। আমি তোমাদের একটা কথা বলে দিই, ফ্যামিলির একটা কথা বলি। ফ্যামিলি দেখবা পরিবারের মূল্যবোধ তোমার চেঞ্জ হয়ে যাবে। পরিবারে আমি চান্স পাওয়ার আগে আমাকে গুনতোই না, কেউ দামই দিত না, কেউ বলতো যে আরে ওই কি জিনিস, আমাকে কেউ মানে খবরই নিত না। ধরো আমাদের বাসা চেঞ্জ করবে, বাসা চেঞ্জ করার আগের দিন আমাকে নোটিশ দিত, এই কালকে কিন্তু বাসা চেঞ্জ করবো, তুই গেলে যাস না গেলে থাক। বুঝো তো আমার কি পরিস্থিতি ছিল, আমাকে গুনতোই না। এবার দেখো চান্স পাওয়ার পরে এই বাবা মা আমাকে ধরো কোনো জায়গায় রুমের কোনো জায়গায় কোনো একটা রং করবে, তাও আমাকে জিজ্ঞেস করতো বাবা এখানে কোন কালার হলে ভালো হয়, বা এখানে কোন ধরনের ডেস্ক পাইলে তো ভালো লাগবে, এই ধরনের কথাবার্তা, মানে মূল্যবোধের চেঞ্জ হয়ে গেল। আবার দেখবা যে ধরো তুমি অনেকে আছে না, যেমন ধরো কি জানি বলে যে চান্স পাওয়ার পরে দেখবা যে পরিবারের যে কেউ অসুস্থ হোক না কেন, তোমাকে একবার হইলেও প্রেসক্রিপশন ডাক্তার দেখায় আসার পরেও প্রেসক্রিপশন দেখায় তোমাকে কিন্তু ওষুধ খাবে তারা। ধরো তুমি পড়ো ফার্স্ট ইয়ারে, তারা তোমার মা অসুস্থ হয়েছে, সে ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার দেখায় এসে ওষুধ খাওয়ার আগে একবার হলেও তোমাকে দেখাবে। এখন তুমি পড়ো ফার্স্ট ইয়ারে, তুমি জানো না কিছুই। তুমি জানো পৃথিবীতে মানব দেহে 206টা অস্থি আছে, ইহারা দেখতে অনেক সুন্দর, এর বাইরে তুমি কিছু জানো না। কিন্তু তারপর দেখবা তুমি ভাব নিবা, আমিও ভাব নিতাম কিরকম, আমি প্রথম প্রেসক্রিপশনটা নিতাম, দেখি কি জিনিস, দেখতাম, দেখে মনে করো যে সেটা অন্যরা সবাই দেখতে হচ্ছে তোমার হলো যে ওষুধের নাম কি আছে, আমি প্রথমে দেখতাম উপরে কোন প্রফেসরের নাম লেখা আছে, দেখলাম উপরে যার নাম লেখা আছে সে তো আমার স্যারেরও স্যার। তারপর আমি ভাব নিতাম কিরকম, তার ওষুধ ঠিক আছে, এবার দেখো আমি ওইভাবে পড়তাম কি জিনিস, অ্যাজিথ্রোমাইসিন না, ঠিক আছে এটা ভালো জিনিস, খাইতে পারো, কোনো সমস্যা নাই। দেখো এতে সুবিধা কি হবে, এই ওষুধ খেয়ে তোমার মা যদি আগে 4 দিনে ভালো হইতো, এখন 2 দিনে ভালো হয়ে যাবে। সে ভাববে আমার ছেলে বা আমার মেয়ে যখন বলছে এইটাই পৃথিবীর সেরা ওষুধ, এই যে একটা মানসিক প্রশান্তি, এখান থেকে তুমি মনে করো যে সে অনেক ভালো হয়ে যাবে। এবং একটা জিনিস দেখবা, মেডিকেলে যারা পড়ে তারা সবসময় বলে অনেক ব্যস্ত। অনেকে তো আসলে ব্যস্ত থাকতে হয়, পরীক্ষা থাকে, তা ঠিক আছে। অনেকে কিন্তু এমনি বলে যে হ্যাঁ মেডিকেলে একটু ভাব নিয়ে বলে হ্যাঁ আমি কিন্তু ব্যস্ত আছি, আসলে কিন্তু অত ব্যস্ত না। আবার তুমি দেখবা যে অনেকে আছে যে তোমার চান্স পাওয়ার পরে সবাই একটা ডাক্তার একটা ভাব নিয়ে বলবে
এই জিনিসটা আসলে একটা অন্যরকম ভালো লাগা। আমি প্রথমে মুন্না ছিল তো আমার নাম। তো আমার ওই ছোটবেলার সময় একটা মুভি বের হইলো মুন্না ভাই এমবিবিএস। তো আমি ভাবলাম যে সবাই বলল যে, "এই মুন্না ভাই এমবিবিএস, মুন্না ভাই এমবিবিএস" বলা শুরু করলো। তা আমি তখন আসলে এটার জন্য প্রস্তুত না। মানে ব্যাপারটার জন্য আমি I am not ready that times. তো আমি ওই সময় যেন প্রস্তুত ছিলাম না। তো আমি ভাবতাম যে ঠিক আছে সবাই যেরকম চায় মুন্না ভাই এমবিবিএসই ঠিক আছে ওই নামই থাকলো। তাহলে ঠিক আছে এমবিবিএস পাস করলাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় বা সকলের দোয়ায় গার্জিয়ান ছেলে। তো তাদের দোয়া এখন মোটামুটি মুন্না ভাই এমবিবিএস যারা বলে তাদের ক্ষেত্রে আমি তাদেরকে কোনোভাবেই কিন্তু হতাশ করি নাই। এই ব্যাপারটা তোমাদের নামের আগে যদি ডাক্তার কথাটা যুক্ত করতে চাও, এই ৩ টা মাস একটু কষ্ট করো ভাই। তারপর দেখবা ৩ মাস পরে তোমাকে একটা আমি বলব না তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তুমি ওইখানেও পড়ালেখা করবা। বাট তোমার নামের আগে একটা ডাক্তার হবে। সবাই একটা অন্যরকম সম্মানের জায়গায় রাখবে। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ব্যাপারটা একটা ভালো। আমার মনে হয় যারা আছো তারা সবাই একটু কষ্ট করো। বাকি কয়টা মাস আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কষ্ট করে আমার সাথে ক্লাসের সাথে ছিলা। এজন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যতটুকু পারছি তোমাদের পড়াবার চেষ্টা করছি, বোঝাবার চেষ্টা করছি। আমার মনে হয় এখনই তোমরা যদি পড়াটা শুরু করো, পড়াটা তুমি কিন্তু খুব সুন্দরভাবে পারবা। তাহলে সবার জন্য শুভকামনা রইলো। আমি চাই আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে তারা সবাই যেন আমাদের করোনা পরিস্থিতি ভালো হলে যে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, এই গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে সবার সাথে আমি দেখা করতে পারি। সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।